হিরোদের মতো এন্ট্রি নিয়ে গত 2 মিনিট যাবৎ দর্শকের মতো দাঁড়িয়ে আছে ঈশান। আর সামনে থাকা ছেলেটির সাথে যে ছেলেগুলো বাজে বিহেভ করছে সেই কার্যকলাপটাই দেখে যাচ্ছে। মেজাজটা পুরোই তুঙ্গে চড়ে আছে, শরীরের রক্ত একদম টকবক করে ফুটছে। এই বুঝি সেই তামিল মুভির অ্যাকশন হিরোদের মতো দৌড়ে এসে এক একটাকে লাথি, কিল, ঘুষি, চড় থাপ্পড় লাগাতে আরম্ভ করবে। কিন্তু বাস্তবে তার কোনো ঠিকানা নেই। উল্টো দর্শকের মতো দাঁড়িয়ে থেকে সামনে থাকা ছেলেগুলোর লামহা আপুর সাথে করা মিসবিহেভটা দেখে যাচ্ছে। মনে হচ্ছে হারামিগুলোকে আজকে উচিত শিক্ষা না দিলে কলেজের সামনে এসে রোজ রোজ এরকম করে মেয়েদের ডিস্টার্ব করতেই থাকবে। সুযোগের অপেক্ষা করছে ঈশান, এই বুঝি মেয়েটাকে কান্না করে দিবে। এরকম একটা অবস্থা, আবার ওর ওড়না নিয়ে টানাটানি পড়ে গেল। মেয়েটা বারবার রিকোয়েস্ট করে বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? আপনারা রোজ রোজ আমার সাথে এরকম কেন করে? ছেলেগুলোর মধ্যে থেকে একটা বখাটে লামহার ওড়নাটা টেনে নিজের কাছে নিতে গেলেই লামহা জোর করে ছাড়ানোর চেষ্টা করলো। অন্যদিকে ঈশান আর দাঁড়ালো না, বাইকের বাম্পারের মধ্যে থেকে চিকন একটা রড বের করে এগিয়ে গেল। ছেলেটা যখনই পুরো ওড়নাটা নিজের হাতে নিয়ে নেবে তার আগেই ঈশান একদম হিরোদের মতো গিয়ে সত্যি সত্যি ছেলেটার হাত বরাবর জোরে সোরে একটা বাড়ি মারল। বাড়িটা হাতে পড়তেই মট করে একটা শব্দ হলো। ছেলেটার হাত থেকে ওড়নাটা মুহূর্তেই ছুটে গেল। এবার ঈশান রাগী চক্ষু নিয়ে একবার ছেলেটার দিকে তাকিয়ে তারপর লামহা আপুর দিকে তাকালো। মেয়েটা একদম ভয়ে কুঁকড়ে গেছে। ঈশানকে পেয়ে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। এবার ঈশান এগিয়ে এসে মেয়েটার সামনাসামনি দাঁড়াতেই লামহা ওর পিছনে গিয়ে কাঁধের উপর হাত রাখলো আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঈশান, ভয় নেই, চলে আসি আমি। বাকি ছেলেগুলো এগিয়ে আসলে ঈশান এক পা বরাবর তো আরেকটার কোমর বরাবর আর বাকিটার হাতে বাড়ি দিতেই ছেলেগুলো নিচে পড়ে একদম বাবা মায়ের নাম নিয়ে কোকাতে লাগলো। এবার ঈশানের মনে হতে লাগলো হারামিগুলোকে আরও কয়েকটা দেওয়া উচিত, তাহলে হয়তো আজকের মারগুলো সারা জীবন মনে রাখবে। ঈশান আর দেরি না করে বাকিগুলোকে আরও কয়েকটা দিতেই ছেলেগুলো মা বাবা সহ যার ছিল 14 গোষ্ঠী সবাইকে ডাকতে লাগলো। এবার ঈশানের মনে হলো বেশি মারলে হয়তো মরে যাবে। তারপর রডটা জায়গা মতো রেখে দিয়ে খেয়াল করলো লামহাপুর ওড়নাটা নিচে পড়ে আছে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমল করছে। ঈশান আর কাল বিলম্ব দেরি না করে ওড়নাটা ওঠালো। সজোরে ঝাড়া দিতেই সব ময়লা দূর হয়ে গেল। ঈশান এগিয়ে গিয়ে মেয়েটার দিকে এগিয়ে দিলে লামহা আপু চুপ করে দাঁড়িয়ে রইল। আশেপাশের লোকজনের ভিড় জমে গেছে, মনে হচ্ছে এখানে কোনো সিনেমার শুটিং হচ্ছে। ঈশান আর এক মুহূর্ত বুঝতে পারলো লামহা আপু ভয় পেয়ে গেছে, তাই দেরি না করে এবার ওড়নাটা ওর গায়ে জড়িয়ে দিতেই মেয়েটা কেমন কেঁদে ফেললো। ঈশান তাড়াহুড়ো করে মেয়েটার মুখের দুপাশে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিল। ঈশানের এমন কাজের জন্য লামহা প্রচুর পরিমাণে অবাক হলো, কারণ ছেলেটা ওর এতটা কাছে আগে কখনো আসেনি, আর আজকে ওকে এমন করে টাচ করলো। ঈশান মেয়েটার চোখের পানি মুছিয়ে দিয়ে তারপর ওর একটা হাত ধরলো। মেয়েটা অবাক চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ঈশান ভিড় ঠেলে বেরোতে বেরোতে বলল, কাপুরুষের ন্যায় সব দাঁড়িয়ে না থেকে ওদের বাধা দিলেও তো পারতেন, সেটা না করে এখন আবার হাঁ করে তাকিয়ে থাকা হচ্ছে। মানুষ মানুষ নাকি মানুষের জন্য? তাহলে আপনার কি কাজে এসেছেন মানুষের? আজকে ওনার জায়গায় তো আপনাদের বোন কিংবা আপনারা থাকতে পারতেন, তাহলে কি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারতেন? ঈশান জোর গলায় আবারও সবাইকে ধমকে দিতেই সবাই সরে গেল। ঈশান বাইকের সামনে এসে মেয়েটাকে উঠতে বলল। বাইকে স্টার্ট করলেও লামহা উঠছিল না দেখে ঈশান বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, কি হলো আপু, ওঠো। মেয়েটা মাথা নেড়ে উত্তর দিয়ে তারপর উঠে ঈশানের বাইকে বসলো। তারপর ছেলেটার কাঁধের উপর হাত রাখলো। লামহা যে এবার প্রথম ঈশানের বাইকে উঠলো তেমনটা নয়। ঈশান বাইকে স্টার্ট করে রাস্তায় আসতেই খেয়াল করলো লামহা অন্য হাতে চোখ মুছছে। ঈশান একটু মুচকি হেসে বলতে লাগলো, ভয় পেয়ে গিয়েছিলে? হ্যাঁ, অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। সবার সামনে ওরা। আরে কিছু হবে না, এরপর থেকে আমি রোজ নিতে আসবো আর দিয়ে যাব।
লামহার কেন জানি এই পিচি ছেলেটাকে আজকে অনেক বেশি আপন মনে হচ্ছিল। এমনিতেই ছেলেটা সবার সাথে বেশ মিশুক স্বভাবের। ও যবে থেকে ঈশানদের অর্থাৎ ওর বান্ধবীদের বাসায় থাকছে তবে থেকে খেয়াল করেছে ঈশান ছেলেটা অনেক হাসি খুশি আর সবার সাথে বেশ মিশুক, সবসময় হেসে কথা বলে। যবে থেকে লামহা ওদের বাসায় থাকছে তবে থেকেই ঈশান ওকে হাসানোর চেষ্টায় লেগে পড়েছে। কারণ লামহা যখনই ঈশান অর্থাৎ নুসরাতদের বাসায় এসেছিল তখন ওর মনটা ভীষণ খারাপ ছিল। আর এর একমাত্র কারণ ছিল লামহার বাবা মা দুজনই একসাথে একটা রোড অ্যাক্সিডেন্টে গত হয়েছে, যার কারণে মেয়েটা খুব একা হয়ে পড়ে এই শহরে। উপায় না পেয়ে নুসরত অর্থাৎ ঈশানের চাচাতো বোন আর চাচুও মেয়েটাকে বাসাতে নিয়ে আসে। এতিম একটা মেয়েকে ফেলে রাখলে রাস্তায় শিয়াল কুকুরে তার দিকে বাজে নজর দিবে। আর এই পৃথিবীটা অনেক বেশি কঠিন। একটা মেয়ে একা সমাজে চলাফেরা করতে কতটা কষ্টে কতটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা ওরা জানে। তাই মেয়েটাকে ওদের বাসায় নিয়ে এসেছিল। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে লামহা আসলে কে। লামহা হচ্ছে ঈশানের চাচাতো বোন নুসরাতের একমাত্র বেস্টি অর্থাৎ বান্ধবী। দুজন দুজনকে চোখে হারায়। আর তারপর যখন লামহার আব্বু আম্মু মারা যায় তখন থেকেই ওকে নিজেদের বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। আর এই সিদ্ধান্তটা যখন চাচু আর আব্বুকে জানায় তখন ওরা আর দ্বিমত করেনি। ভেবেছে একা একটা মেয়ে কিছুদিনের বাসাতে থাকবে, তারপর দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিলেই চলে যাবে। কিন্তু এরকম মাঝপথে ছেড়ে দিলেও ভেসে যাবে, তাই ওকে নিজেদের বাসায় নিয়ে গিয়েছিল। ওই বাসায় আসার পর থেকে লামহা মেয়েটা অনেক বেশি চুপচাপ হয়ে যায়। তখন ঈশান আর ওর পুরো পরিবার মেয়েটাকে হাসানোর ব্যর্থ চেষ্টা করে। মেয়েটা হাসতো না আর তেমন করে কারোর সাথে কথাও বলতো না, খাওয়া দাওয়া পর্যন্ত করতো না। ঈশানের আম্মু, নুসরাতের আম্মু অর্থাৎ চাচি আম্মু আর ঈশান নুসরাত সবাই মিলে ওকে একদম স্বাভাবিক করার ব্যর্থ হয়ে পড়ে। তারপর থেকেই লামহার মনে হয় এই ছেলেটা আর যাই হোক মন থেকে অনেক বেশি ভালো, একটু দুষ্টু, তবে দুষ্টুমির আড়ালে ওর মানুষের প্রতি একটা গভীর শ্রদ্ধা লুকিয়ে আছে। আজকে সেটার প্রমাণ পেল লামহা, কারণ এরকম করে বাজে একটা পরিস্থিতির মুখ থেকে ওকে কেউ বাঁচাচ্ছিল না আর কেউ প্রতিবাদও করছিল না। তখনই ঈশান ওকে অপমানের হাত থেকে বাঁচালো। লামহা কথাগুলো ভাবছিল, এরই মাঝে একটা স্পিড ব্রেকারের উপর দিয়ে বাইকটা যেতেই লামহা খানিকটা ঝাঁকুনি খেয়ে পড়ে যেতে নিলেই তখন হুটহাট করেই ঈশানকে পিছন থেকে এক হাতে খুব শক্ত করে জড়িয়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান লুকিং গ্লাসে মেয়েটাকে এমন এক্সপ্রেশন দেখে একটু মুচকি হেসে বলল, সমস্যা নেই, তুমি জড়িয়ে ধরে রাখতে পারো, আমি তো তোমার ছোট ভাইয়েরই মতো। ঈশানের কথাতে লামহার হুঁশ ফিরতে ও তাড়াহুড়ো করে ছেড়ে দিতে গেলেই ঈশান একটু রাগি চোখে তাকিয়ে বলল, সবসময় আমাদের এত পর ভাবো কেন লামহা আপু? মেয়েটার মাথাটা নিচু হয়ে আবারও ওকে জড়িয়ে ধরল। তখন ছেলেটা বলতে লাগলো, এই বদমাশগুলো কবে থেকে তোমায় ডিস্টার্ব করছে? বেশি দিন না, এই 15 দিন হবে। যেদিন বোরখা পরে এসেছি সেদিন ওরা আমাকে চিনতে পারেনি, তারপরও বাজে কথা বলেছে, কিন্তু বোরখাটা আজকে ভিজে ছিল সেজন্য। আরেকটা বোরকা নিয়ে দিব আমি, টেনশন নেই। তবে তুমি এটা বললে না কেন আমাদের? না মানে আসলে আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে তাই। কি ঠিক হবে? এই সমাজে দেখেছো কোনো কিছু ঠিক হয়েছে? সব কিছু উল্টো আরও বিগড়ে যায়। তুমি আমাকে না বলতে পারলে নুসরাত আপুকে বলতে পারতে। তোমাদের আর ডিস্টার্ব করতে চাইনি তাই। এই তো আবার পরের মতো কথা বললে। এরকম কথা কিন্তু আমি শুনতে চাইনি। তোমাকে কখনো বলা হয়েছে তুমি আমাদের পর? লামহা মাথা নেড়ে না উত্তর দিতেই ঈশান মেয়েটাকে নিয়ে বাসায় গেল না, উল্টো দিকে শপিং মলে চলে গেল। ঈশানের এরকম কর্মকাণ্ডে লামহা খানিকটা অবাক হলো। শপিং মলের সামনে এসে দাঁড়ালেও লামহা নামলো না। তখন ছেলেটা বলতে আরম্ভ করলো, কি হলো, নামো। এখন এখানে কেন? বললে বোরকা ভেজা, কেচে দিয়েছ, তাহলে আরেকটা বোরকার দরকার না তোমার? বললাম তো লাগবে না, তারপরেও। হ্যাঁ লাগবে না, আর কাল আবার এরা তোমাকে ডিস্টার্ব করো। এরা না হয় আরও কেউ তো সামনে আসতেই পারে। তুমি কি জানো বোরকা পরলে, প্রপার পর্দা করলে একটা মেয়ের প্রতি যে কোনো ছেলেরই আলাদা একটা সম্মান তৈরি হয়। অনেকেই আছে সেটা দিতে বাধ্য হবে, আর এরা তোমাকে চিনতেই পারবে না। অন্তত কিছুটা তো ছেপ হবে। আর আমি চাইছি না তোমাকে কেউ দেখুক। লামহা কেমন যেন অবাক হলো। ওকে দেখবে না মানে কি বলতে চাইছে ছেলেটা?
এবার লামহা নেমে দাঁড়াতেই ঈশান বাইকটা সাইডে রেখে মেয়েটার হাত ধরল। তারপর টেনে ভিতরের দিকে নিয়ে যেতে লাগলে মেয়েটা বলল, কেন, আমাকে দেখলে কি ক্ষতি? ঈশান একবার পিছন ফিরল। মেয়েটা কেমন যেন আনমনে কথাটা বলতেই ঈশান একটু মুচকি হেসে বলল, কারণ তুমি দেখতে ভীষণ কিউট, তাই আমি চাই না তোমাকে কেউ দেখো, আর দেখলে ভালো লাগবে না। তোমাকে দেখার অধিকার একমাত্র তোমার স্বামী, তাই চাইছি না আর কেউ দেখো। তুমি দেখছো যে? তুমি আসবে না আমার সামনে, হিজাব করে থাকবে, আর মুখ বের করা ঠিক আছে, ওইটা পর্যন্ত করা যাবে। তবে তোমার কখনো মনে হয়েছে আমি তোমার দিকে বাজে নজরে তাকিয়েছি আপু? লামহা মাথা নেড়ে না সুযোগ উত্তর দিল। ওর একটা বোরখার দোকানের সামনে আসলো। তারপর ছেলেটা দুটো বোরখা নিয়ে নিল। মেয়েটা নিবে না। ঈশান তবুও জোর করে নিয়ে দিল। তারপর ট্রায়াল রুমে গিয়ে পরে আসতেই হিজাবটা ঠিক করে বাঁধতে পারছিল না। ঈশান নিজে এসে মেয়েটার সামনে দাঁড়িয়ে ওর হিজাবটা বেঁধে দিয়ে দেখে লামহা ওর দিকে তাকিয়ে আছে। তখন ঈশান একটু মুচকি হেসে বলল, নাও, এখন একদম পারফেক্ট লাগছে। মেয়েদের হিজাব করলে কতটা সুন্দর লাগে তোমরা যদি জানতে, তাহলে হয়তো এরকম করেই নিজেদের সাজাতে। লামহার বলতে ইচ্ছে করলো যে হিজাব কিভাবে পছন্দ, কিন্তু ইচ্ছেটা আর প্রকাশ করা হলো না। তারপর আর কি, বাসায় চলে আসলো। নুসরাত এর সময় ডাইনিংয়ে বসেই ছিল। ওকে এমন করে দেখে বেশ খানিকটা অবাক হয়ে উঠে দাঁড়াতেই লামহা এগিয়ে আসলো। নুসরাত মেয়েটার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে সোফায় বসালো। আর ঈশান চলে যেতে নিলে তখন নুসরাত বলতে আরম্ভ করলো, কিরে, তোর না বোরকাটা কেচে দিয়েছিলি, তাহলে এই বোরকা পেলি কোথায়? লামহা কোনো উত্তর দিতে পারল না। তার আগে ঈশান নিজেই বলতে লাগলো, আমি কিনে দিয়েছি, একটা বোরখাতে কি হয় নাকি? আর তোমার বান্ধবীকে আজকে কতগুলো ছেলে ডিস্টার্ব করছিল, গায়ে হাত পর্যন্ত দিতে যাচ্ছিল। উনি এখনও আমাদের পর ভাবে, সেই জন্য এই কথাগুলো বলতে পারেনি। গত 15 দিন যাবৎ ছেলেগুলো ডিস্টার্ব করছে, আর ম্যাডামের এসব বলার মতো সাহস হয়ে ওঠেনি। আজকে এসে যখন জিজ্ঞেস করলাম যে কেন বলেনি, তখন উনি বলল আমাদের নাকি ডিস্টার্ব করতে চায় না। ঈশান কথাগুলো বলে চলে যেতেই এবার লামহার দিকে নুসরাত রাগী চোখে তাকিয়ে বকাঝকা করলো কিছুক্ষণ। ঈশান চলে গিয়েছিল তখন কিছু হতো না আমার। যদি না যেতে তাহলে কি হতো বলতো আমায়? ভুল হয়েছে, আর কখনো এরকম করবো না। তাছাড়া তুইও তো আজকে কলেজে গেলি না। অফিসের কাজের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সবটা আব্বু একা সামনে উঠতে পারছে না। চাচুও বাইরে গেছে, তাও আরও ফিরতে কিছুদিন সময় লাগবে। আর ঈশান এখনও ওইসব কাজকর্ম বোঝে না, সেজন্য আমাকে যেতে হয় দোস্ত। দুপুরে ঈশান শাওয়ার নিয়ে নিচে আসতেই দেখলো আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তখন ঈশান এসে লামহার পাশে বসতেই মেয়েটা একবার ওর দিকে তাকালো। মেয়েটার ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছে। কোমর ছাড়িয়ে চুলগুলো ঈশানের আগাগোড়াই পছন্দ, কিন্তু কখনো বলা হয়নি। মেয়েটা আগে অনেক হাসি খুশি আর বেশ চটপটে ছিল, কিন্তু মা বাবার মৃত্যুর পর থেকে কেমন যেন একটা হয়ে গেছে, আর সব কিছু থেকে নিজেকে আড়াল করে রাখতে চেয়েছে। এই বাসাতে আসার পর থেকে না কাউকে কখনো কিছু বলে, আর না কারো কাছে কোনো কিছুর প্রয়োজন হলে সেটা প্রকাশ করে। নুসরাত, ঈশান আর ওর আব্বু আম্মু অনেক কিছুই দেখে বুঝে শুনে ওকে জিজ্ঞেস করলে মেয়েটা তখনও চুপ করে থাকে। কী প্রয়োজন বলতে বলেছে নুসরাত লামহাকে, তারপরও মেয়েটা বলতে চায় না। হয়তো নিজেকে এ বাড়ির বোঝা মনে করে। অন্যদিকে নুসরাতের সাথেও আপুর কথা হয়েছে, আর কয়েকটা দিন গেলেই ভালো একটা ছেলে দেখে মেয়েটার বিয়ে দিয়ে দিবে। কিন্তু এর মাঝখানে নুসরাতের জন্য বেশ কয়েকটা সম্বন্ধ এসেছে, কিন্তু নুসরাত বিয়ে করতে চায়নি। মেয়েটা ভেবেছিল এখান থেকে চলে গেলে ওর বান্ধবীটার কী হবে। লামহার দায়িত্ব এখন এক প্রকার নুসরতের, ওর আব্বু আম্মুর অবর্তমানে। তাই নুসরত আগে বিয়ে করতে চায় না। ওর বান্ধবীকে এখান থেকে একটা ব্যবস্থা করে দিয়ে তারপর নিজে অন্য কোথাও অন্য কারোর লাইফে যাওয়ার চিন্তা ভাবনা করবে। বিষয়টা নুসরাত ওর আব্বু আম্মুকে জানিয়ে দেওয়ার পর থেকেই নুসরাতের আব্বু আম্মু বিয়ের বিষয়ে কোনো কথা বলেনি। অন্যদিকে ঈশানের আব্বু ভেবেছে যে বাসার একমাত্র ছেলে, আর তার উপরে সবার এত আদরের, তাই দুজনের বিয়ে দিয়ে তারপর দুজনকে এক জায়গাতেই রেখে দিলে পরিবারের সম্পর্কটাও অটুট থাকবে। ঈশানের আব্বু বিষয়টা তার বড় ভাইকে বলতে পারেনি, ছেলের বয়স মেয়ের থেকে কম বলে।
ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে, তার উপর আবার দুজনের মাঝে বেশ ভাব। সবসময় দুজনের মাঝে মারপিট লাগে, ঝামেলা হয় দুদিন বাদেই। আবার দুজনের প্রতি আবেগপ্রবণ, আবার ইমোশনাল হয়ে আর ঝামেলা করবে না বলে। ঈশান জানে নুসরাত ওকে ছোট ভাইয়ের মতোই দেখে আর সব সময় ওকে বোনের মতোই গাইড করে। ঈশান এসব নিয়ে কখনো কিছু ভাবেনি। খাওয়া দাওয়া শেষ হলে সেদিন এসব বিষয় নিয়ে আলোচনা হলো, আর শেষে নুসরাত ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই তুই কাল থেকে লামহাকে নিয়ে একটু কলেজে যাওয়া আসা করবি। তুই যাওয়ার পর থেকেই পথেই ওর কলেজটা পড়বে, তাই বলছি তুই কি একটু ওকে বিদায় দিয়ে আসবি আর নিয়ে আসবি। আর ঈশান যতক্ষণ পর্যন্ত না তোকে কল করবে ততক্ষণ অবধি কলেজ থেকে বেরোবি না লামহা। এসবের কি দরকার? তাছাড়া ওরও তো কলেজ আছে, খামাখা ওকে নিয়ে কষ্ট করানোর কি দরকার বলো? সে কি মামুনি, এরকম কথা বলতে হয়? তাছাড়া তুমি এখন আমাদের এক প্রকার মেয়ের মতোই। তোমার ভালো মন্দটা আমাদেরই দেখতে হবে। তুমি এ বাড়িতে আসার পর থেকেই দেখছি আমাদের কখনো আপন ভাবনি। সব সময় কেমন যেন সবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। দেখো মামুনি, বাবা মা সবার চিরদিন বাঁচে না। তুমি যতদিন এখানে আছো আমাদেরকে নিজেদের পরিবার মনে করে এখানে থাকবে। আমরা আর কোনো কথা শুনতে চাই না, বাস। ভালো করে বোঝাও ওনাকে একটু। আর আপু, তোমার বান্ধবীকে বলে দাও যেন আমার সাথে যেতে কোনো রকমের ঘাটতারামি না করে। তাহলে কিন্তু আমি চ্যাংতলা করে নিয়ে তাকে কলেজের পাশে ওই পচা লেকটা আগে চোবাবো, তারপরে কলেজে রেখে আসবো। লামহা কিছু একটা বিড়বিড় করতে লাগলো। তখন ঈশান দাঁত কেলিয়ে বলল, আমি জানি আপু, আমি একটুও ভালো না। আমি বদমাশ, আমি বদমেজাজি, বদরাগী। ওইটা আম্মু আমাকে অনেক আগে থেকেই উপাধি দিয়ে রেখেছে। তাই তোমাকে আর এত কষ্ট করে নতুন কোনো নাম আমাকে দিতে হবে না। ঈশানের কথাতে সবাই খিলখিল করে হাসলো। বিকেলের দিকে ঈশানের ঘুম ভাঙলো নুসরাত আপুর ডাকে। বজ্জাত মহিলা ওকে একদম ঘুম থেকে সরাসরি টেনে উঠিয়ে বসিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে মেয়েটার একটা বাজে অভ্যেস। ঈশান যখন ঘুমিয়ে থাকে তখন এই মেয়েটা ওকে ডেকে ওঠাতে পারবে না, তখন দৌড়ে এসে ওকে জোর করে ঘুমের মাঝখানে উঠিয়ে বসিয়ে দিবে। তারপর রাগী চোখে মেয়েটার দিকে তাকিয়ে বলল, তোমার কি আর খেয়ে দে কোনো কাজ কাম নেই? সবসময় খালি আমার সাথে এরকম মস্কারি করো। একটু আগেই ঘুমিয়েছি, আমার ঘুমের 12টা বাজিয়ে দিল ফাজিল মহিলা। কেন বারবার শুধু আমার সাথেই কেন? হ্যাঁ, ঈশান একদম বাচ্চাদের মতো ফেস করে বসে আছে। ছেলেটার এমন অবস্থা দেখে নুসরাত ফিক করে হেসে ফেলল। তারপর এগিয়ে এসে ওকে টেনে কাছে এনে গালে টুস করে একটা চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যাও সোনা পাখি, এখন তুমি ফ্রেশ হয়ে আসো। তুমি না গেলে আমাদের গার্ড দেবে কে? তাছাড়া তুমি তো আমাদের বডিগার্ড। সোনা উঠো এখন। ঈশান কিছুক্ষণ বিড়বিড় করে নুসরাতকে একগাদা বকাঝকা করলো। আর করবে নাই বা কেন? এই বজ্জাত মহিলার অভ্যেস হয়েছে ওকে এরকম ঘুমের মাঝে টেনে ওঠানো। নুসরাত আপুর সব বিষয় ঈশানের ভালো লাগলেও এই অভ্যেসটা প্রচুর পরিমাণে খারাপ লাগে। ছেলেটা ফ্রেশ হয়ে এসে তারপর বাইরে আসতেই দেখলো নুসরাত আপু ওকে ডাকাডাকি করছে। তাড়াহুড়ো করে নিচে আসতেই দেখলো দুই মহিলা একদম দুজনে ম্যাচিং করে দুটো কালো থ্রিপিস পরেছে, যার জন্য দুজনকেই একদম অসম্ভব রকমের কিউট লাগছে। ঈশান দাঁত কেলিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো আর বলল, এত সুন্দর দুইটা পরীকে দেখে না আমার খুব লোভ হচ্ছে। মনে হচ্ছে দুইটাকে বিয়ে করে নেই। ঈশানের এরকম দুষ্টু কথা শুনে লামহা কিছুটা লজ্জা পেলেও নুসরাত এতেও কান ধরে মলিয়ে দিয়ে বলল, বিয়ে করার খুব শখ তাই না বজ্জার ছেলে? আমি তোর থেকে বড় আর লামহাও তোর থেকে বয়সে সিনিয়র। তুই কিনা বড় আপুদের সামনে এরকম বিয়ের কথা বলিস? লজ্জা করে না তোর ফাজিল একটা? বিয়ে তো আজ হলেও করব, কাল হলেও করতে হবে। তাছাড়া বিয়ের বয়স তো হয়েছে, তোমারও হয়েছে, তোমার বান্ধবীরও হয়েছে। তোমরা করবে না বলে কি বাড়ির আর কেউ বিয়ে করতে পারবে না? সবচেয়ে বড় কথা, এতে আবার লজ্জাবার গিয়ে আছে। আর লজ্জা হচ্ছে নারীর পোশাক, আমি কেন পাবো? ঈশান এরকম দ্বারা কথা শুনে নুসরাত ওকে এবার একটু রাগী চোখে তাকিয়ে তাড়া করতেই ছেলেটা বাহিরে চলে আসলো। হাঁটতে লাগলো তিনজন। বাসার আশেপাশে দিয়ে অনেক নির্জন জায়গা আর হাঁটার মতো বেশ ভালো স্পেস। একা একা আসতে লামহা আর নুসরাত খানিকটা ভয় লাগে, কারণ এদিক দিয়ে তেমন কারো যাতায়াত নেই আর লেকের ধার দিয়ে কেমন যেন নির্জন একটা পরিবেশ।
তবে লেকের অপোজিট সাইডে একটা মাঠ আকারের মতো আছে, যেখানে বেশ অনেকগুলো ফুচকা আর আইসক্রিমের দোকান বসেছে। দুজনে মিলেই বুঝে শুনে ঈশানকে নিয়ে গিয়ে ওরা প্রায়ই ভাঙানি দেয়। ঈশান সেটা খুব ভালো করে জানে, কিন্তু ছেলেটার ওদের সাথে যেতে কোনো প্রকার রাগ হয় না। আর মাঝে মধ্যেই ঈশানের বোনটাও আসে, কিন্তু ভদ্রমহিলা আবার কিছুদিনের জন্য নানু বাড়িতে বেড়াতে গেছে, তাই ওকে আর পাওয়া যাচ্ছে না। ওর যে কী হয়েছে ঈশান সেটাই ভেবে পায় না। ভদ্রমহিলা নানুর বাসাতে গেলে 1 মাসের আগে কখনো বাসায় আসবে না, তাহলে কি মামাতো ভাইয়ের প্রেমে পড়ল? আব্বু আম্মুকে কয়েকবার বিষয়টা জিজ্ঞেস করলেও তেমন কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওরা হাঁটতে হাঁটতে 30 মিনিট পর মাঠের কাছে চলে আসলো। এসে দেখলো অনেক বাচ্চারাই খেলা করছে। এবার 3 জনে পাশাপাশি একটা জায়গায় বসতেই নুসরাত বলল, ওই হারামি, তুই এখানে বসলি কেন? যা আমাদের জন্য চকলেট নিয়ে আয়। চকলেট না, এখন আইসক্রিম। যাওয়ার সময় চকলেট নিয়ে যাব। আইসক্রিমটা নিতে গেলে গলে যাবে। আইসক্রিমটা খেয়ে যাওয়ার চকলেটটা নিয়ে যাও। না, সে না হয় ঠিক আছে, কিন্তু আমি কেন টাকা ফাঁকা দিতে পারবো না? নতুন চাকরিতে জয়েন করেছি, অফিসের প্রথম স্যালারিটা পাই, তারপর তোদের দুজনকে গিফট কিনে দেবো। এখন যা। আমি কি জানি না যে তুমি একটা ফকিন্নি? তোমার সাথে আসলে যে আমার পকেটের দফাডাবা হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তবে রে হারামি, তুই আমাকে ফকিন্নি বললি? তোর কত বড় সাহস! আজকে বাসায় চল, একবার দেখিস তোর কি হাল করি। কি আর করবে? সবার সামনে বকাঝকা করলে, আমি কান্নাকাটি করলে, তোমার সাথে কথা না বললে, আবার দেখবো সবার আড়ালে আদর করতে আসবে। ঈশানের কথাতে এবার লামহা কেমন করে যেন ওর বান্ধবীর দিকে তাকালো। মনে হচ্ছে ও এই বিষয়টা বিশ্বাস করছে। ঈশান একটা ডেভিল হাসি দিয়ে লামহাকে উদ্দেশ্য করে বলল, আপু, জিজ্ঞেস করে দেখো তোমার বান্ধবীকে আমাকে কি প্রকারে আদর করে, এখানে আর এখানে। ঈশান কথাগুলো বলে গাল, কপাল আর ঠোঁটের উপর আঙুল এনে রাখতেই এবার নুসরত ওকে দৌড়ানি দিল। ছেলেটা সেখান থেকে দৌড়ে পালালো। সাথে সাথে লামহা বেশ খানিকটা আগ্রহসূচক কণ্ঠে বলল, সে কি রে নুসরাত, তুই এগুলো করিস? চাচাতো ভাইয়ের সাথে এগুলো করা কি ঠিক দোস্ত? তুই আমাকে ভুল বলছিস। দেখ, এরকম কিছু না। আমি ওকে ভাই হিসেবে 2-1টা পাপি টাপি দিই, তাই বলে যে ওর ঠোঁটে ছিছি। আচ্ছা, তুই কি ঈশানকে পছন্দ করিস? সত্যি করে বলতো। আমার কেন জানি মনে হয় যে তোরা দুজন দুজনকে পছন্দ করিস। তোর কি মাথা খারাপ হয়েছে? ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছি, এক কথায় এক বাসাতেই থাকি, সেজন্য একটা এরকমটা হওয়া স্বাভাবিক। তাই বলে তোর মনে হচ্ছে যে আমরা দুজন দুজনকে পছন্দ করি? তুই কি পাগল নাকি পায়জামা? শোন, ও আমার ছোট ভাইয়ের মতো। ওর সাথে আমি এইটুকু ফ্রি থাকতেই পারি, তাই বলে এরকম ভাবার কোনো কারণ নেই দোস্ত। তাহলে সত্যি করে একটা কথা বলতো, এতগুলো ভালো ভালো সম্বন্ধ আসলো, তারপরেও তুই বিয়েটা করলি না কেন? তুই বুঝতে পারছিস না, আমি চাই তোর বিয়েটা আগে দিতে। আমি এ বাসা থেকে চলে গেলে তোকে নিশ্চিন্তে থাকতে পারবে না। শ্বশুরবাড়িতে গিয়ে আমার মনে হবে আমি আমার বান্ধবীটাকে রেখে কেন আসলাম। আর আমি এগুলো কিছু চাইছি না। আমি চাই তোকে আগে কোনো একটা ভালো ছেলে দেখে তার হাতে তুলে দিতে, তাতে যেন আমি শান্তিতে থাকতে পারি। কারণ আমি তোর দায়িত্বটা নিয়েছি দোস্ত। আমি এখান থেকে চলে গেলে শান্তি পাবো না, তাই আগে তোর একটা ব্যবস্থা করে তবেই এখান থেকে যাব। কিন্তু আমার না তোদের ছেড়ে যেতে ইচ্ছে করে না রে। আমার খুব ইচ্ছে করে এখানে সারা জীবন থেকে যেতে, কিন্তু কি আর করার, মেয়ে হয়েছে, বিয়ে তো করতেই হবে। সেটা অবশ্য। তবে একটা কথা বলতো, তুই মনে হয় মাঝে মাঝে নিজেকে বোঝা ভাবিস আমাদের, তাই না? লামহা কোনো কথা বলল না দেখে এবার নুসরত ওর মুখটা এক হাতে ঘুরিয়ে একটু মুচকি হেসে বলল, দেখ, কে ভাবলো না ভাবলো সেটাতে আমার কিছু যায় আসে না। আমার পরিবার তোকে আপন করে নিয়েছে। তুইও যদি কখনো মনে করিস তোকে আমরা বোঝা মনে করি, তাহলে তাতে আমরাই কষ্ট পাবো। তুই এই বাসাতে আসার পর থেকে তোকে কেউ কখনো কোনো কষ্ট দিয়ে কথা বলেছে? বলেনি। আমার জন্য আমার জানা মতে কেউ বলেনি। আর সবচেয়ে বড় কথা, দেখলি তো চাচি আম্মু কীভাবে তোকে কথাটা বললো। নিজের মেয়ের মতো ভাবে। আমাদের মনটা অতটাও ছোট নয় রে, তুই যতটা ভাবছিস। আমি জানি তোরা অনেক ভালো, তোদের মতো একটা ফ্যামিলি পাওয়া এই যুগে খুবই টাফ। সারা জীবন তোদের কাছে কৃতজ্ঞ থাকবো। সারা জীবন আমার মনে থেকে যাবে তোদের কথা, মৃত্যুর আগ পর্যন্ত। মাঝে তোরা আমার জীবনের এতটা জুড়ে ছিলি, আর এত বড় একটা সাহায্য করেছিলি আমার এই দুঃসময়ে।
আর এসব কথা কখনো বলবি না। দুঃসময় কিরে, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, কারো আগে চলে যায়, কারো আবার পরে চলে যাবে। এই নিয়ে মন খারাপ করবি না। তাছাড়া আমরা সবাই তোর পাশে আছি। খুব শীঘ্রই একটা লাল টুকটুকে বর দেখে তোর বিয়ে দিয়ে দেব, দেখবি সে তোকে অনেক বেশি ভালোবাসবে রে। এরই মাঝে ঈশান আইসক্রিম নিয়ে চলে আসলে দুজনের দিকে বেশ কয়েকটা বাড়িয়ে দিতেই নুসরতের যেন তাতেও হলো না। ঈশানের হাতে থাকা প্যাকেটটা ধরেই নিয়ে নিল। তারপর দুজনে ভাগাভাগি করতে লাগলো। তখন ঈশান একটু রাগী চোখে তাকিয়ে বলল, আমাকে কি তোমাদের বডিগার্ড মনে হয়? আমি এনে দিলাম, আমাকে অন্তত একটা তো খাওয়াতে পারতে। নুসরাত মিষ্টি হেসে ওর দিকে একটা বাড়িয়ে দিলেই ঈশান দুজনের মাঝখানে বসে পড়ল। তারপর খাওয়া দাওয়া শেষ হতেই আবারও হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসলো। হঠাৎ করে নুসরাতের মনে হলো, কি হলো, আমাদের চকলেট কোথায়? এই যা, চকলেট আনতেই ভুলেই গেলাম, দেখেছো তো কাণ্ড। হ্যাঁ, তা তো যাবেই, কারণ সব সময় মনের মধ্যে নাদিয়া, সাদিয়া, হিয়া, রিয়া আরও কতজন থাকে না। আমি তো তোর গার্লফ্রেন্ড না, যদি হতাম তাহলে আমার কথা ঠিকই মনে রাখতি। আপু, তুমি এমন করে বলতে পারলে? তুমি জানো আমার লাইফে কেউ নেই, তারপরও তুমি। থাক, আর এসব বলে আমাকে পাগল বোঝাতে হবে না। আমি জানি তোর লাইফে কে আছে না নেই, এসব আমাকে আর বলতে আসবি না। রাগ করতেছো কেন? ঠিক আছে, কালকে ডাবল এনে দিব, এখন অন্তত রাগ করো না সোনা আপু। ঈশান দাঁত কেলিয়ে কথাটা বলে নুসরতের হাত ধরল। মেয়েটা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে ভিতরে চলে গেল। ঈশান বুঝতে পারল না এত সহজে মেয়েটা রেগে গেল কেন। বিষয়টা ভেবে ঈশান তাড়াহুড়ো করে ভিতরে আসলো। তারপর মেয়েটার সাথে কথা বলতে গেলে কেন জানি ওকে এড়িয়ে গেল। ঈশান ভাবলো রাতে হয়তো কথা বলবে, কিন্তু রাতে ঈশানের রুমেও আসলো না, আর ছেলেটার সাথে কথাও বলল না। ছেলেটাও রাগ করে রাতে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো। তারপর 10টার দিকে নুসরাতের রুমে আসতেই দেখলো ওর রুমে নেই। ছেলেটা ভাবলো ব্যালকানিতে আছে বদরাগী মহিলা। এতে ব্যালকানিতে দাঁড়াতেই দেখলো নুসরাত উল্টো দিকে ফিরে দাঁড়িয়েছে। আর সাথে সাথে ঈশান আর দেরি না করে হঠাৎই নুসরাতকে পিছন থেকে জড়িয়ে ধরে একটু উঁচু করে ফেললো আর বলতে আরম্ভ করলো, আপু প্লিজ রাগ করো না, আমি তো বললাম আমি ভুল করে চকলেট আনতে ভুলে গেছি, দেখো কালকে ঠিক। ঈশানের কথাতে মেয়েটা তেমন কোনো রিয়্যাক্ট তো করলো না, তবে ছোটার জন্য হাঁসফাঁস করতে লাগলো। ঈশানের কেন জানি মনে হতে লাগলো এটা নুসরত আপু না। জড়িয়ে ধরার পর ঈশান বুঝতে পেরেছে মেয়েটাকে ছেড়ে দিতেই যখন ঈশানের দিকে ফিরলো খেয়াল করলো লামহা ওর দিকে ঘুরে দাঁড়িয়েছে। মেয়েটা কেমন যেন অবাক চোখে তাকাতেই ঈশান এবার বেশ খানিকটা থতমত খেয়ে গেল। তারপর আমতা আমতা করে বলতে লাগলো, এই সরি, আমি আসলে তোমাকে ভাবিনি, আসলে আমি ভেবেছিলাম তুমি নুসরাত আপু, তাই। এরই মাঝে নুসরত ব্যালকানিতে এসে দেখলো ওদের এই অবস্থা। তখনও বলতে লাগলো, কি হয়েছে রে লামহা? আমি বলছি আপু, আসলে আমি তোমাকে ভেবে লামহা আপুকে পেছন থেকে জড়িয়ে ধরে উঁচু করে একটা ঘোরানি দিয়েছিলাম, কিন্তু তখন। নুসরত কি যেন মনে করে এবার ভ্রু কুঁচকে ওর দিকে তাকাতেই তখন ঈশান অসহায়ভাবে ওর দিকে তাকালে এবার ভদ্রমহিলা ডেভিল একটা হাসি দিয়ে বলল, ব্যাপার কি? আমার বান্ধবীর দিকে এত খেয়াল রাখা, এত নজর দেওয়া, সত্যি করে বলতো তুই কি ভুলে ওকে জড়িয়ে ধরেছিলি নাকি জেনে শুনেই? তোমার কি মাথা খারাপ? আমি কি জানতাম নাকি যে আপু এখানে দাঁড়িয়ে আছে? তুমি বিকেল থেকে আমার সাথে কথা বলছো না, এটা কি খুব বেশি ভালো হয়েছে বলো? যাই হোক, দুজনকে কিন্তু মানাবে ভালো। দেখিস, তুই যদি ভালো চাস বা তুই যদি চাস, আমি কিন্তু চাচুর সাথে কথা বলতে পারি ওর বিষয়ে। ঈশান লজ্জা পেল কিনা কে জানে, তবে লামহা প্রচুর পরিমাণে লজ্জা পেল না। মেয়েটা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে রুমের দিকে চলে গেল। এবার নুসরাতের দিকে ঈশান রাগী চোখে তাকিয়ে বলল, তোমার বান্ধবীর যে হারে লজ্জা পায়, এমনিতেই আমার সাথে যেতে চায় না, তার উপর আজকে যে কথা বললে এতে দেখা গেছে কালকে থেকে আর কলেজেই যাবে না আমার সাথে। তুই আবার রাগ করছিস কেন? আমি তো একটু মজা করছিলাম। তোমার মজার গোষ্ঠী গিলে আমি। ঈশান হন হন করে রুমে চলে গেল। পরদিন আবারও মেয়েটাকে কলেজে পৌঁছে দিয়ে ঈশান আসার সময় আবার নিয়ে আসলো। এমন করে পুরো সপ্তাহটা কাটলো। সপ্তাহ শেষে যখন ছুটির দিন আসলো সেদিন দুজনে ঘুরতে যাওয়ার জন্য বায়না করলে ঈশান ওদের নিয়ে বেরোলো। তবে ঘুরতে গিয়ে বাঁধলো এক বিপত্তি।
কারণ একটা বখাটে ছেলে ওদের ব্যাড ওদের ব্যাড কমেন্ট করেছিল দেখে ঈশান রেগে গেল ওদের মারতে। কিন্তু তখন নুসরত আর লামহা দুজনেই ওকে আটকে দিয়েছে। ছেলেটা বাজে বাজে কথা বলছিল দেখে ঈশান দৌড়ে গিয়ে ছেলেটাকে এক ঘুষি বসিয়েছে। কিন্তু বাসায় এসে এ নিয়ে বাঁধলো ঝামেলা। রাতে আব্বু এসেই ঈশানকে জিজ্ঞেস করতে লাগলো, বাইরে গিয়ে আজকে আবার মারামারি করে এসেছো তাই তো? মারপিট না, একটা ছেলে লামহা আর নুসরাত আপুকে বাজে কথা বলছিল, তাই দিয়েছি এক ঘুষি। এইগুলো করে কি সারা জীবন চলবে? সব সময় কি এই মারাপিটি করে যাবে? আজব, ওরা আপুদের বাজে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? তুমি তো বলো অন্যায়ের প্রতিবাদ করতে, আর প্রতিবাদ না করে চলে আসলে ছেলেটা কাল আবার অন্য কাকে বলতো, তাই দিয়েছি এক ঘা। যা ইচ্ছে তাই করো, তবে সামনে নুসরাতের সাথে অফিসে যাওয়ার চেষ্টা করো। আমাদের বাসাটাও কিন্তু তোমাকে দেখতে হবে। ওদের ব্যবসাটাও যেমন দেখছে, আমাদেরটাও তোমাকে দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, ওর সাথে গিয়ে কিছু শেখার চেষ্টা করো। বয়সের খুব বেশি ডিফারেন্স নেই দুজনের। সারাদিন পেয়েছো বকাটেদের মতো ঘুরে বেড়ানো, আর এখানে ওখানে মারপিট করবি। এই হচ্ছে তোমার কর্মকাণ্ড, তাই না? আব্বু, আমি কখনোই মারপিট করতে চাই না, কিন্তু ওরা আমাকে বাধ্য করে। তারপর আপুদের বাজে কথা বলছিল, তাই তো। কি হয়েছে? তুমি এরকম ছেলের সাথে রাগারাগি করছো কেন? তাছাড়া ও তো বারবার বলছে যে নুসরাত আর লামহা আমাকে বাজে কথা বলেছিল। তাছাড়া আজকালকার ছেলেদের এরকম শিক্ষা না দিলে এরা পেয়ে বসবে। কতজনকে মেরে মুখ বন্ধ করবে তোমার ছেলে? ওদের বোরখা পরে বাইরে গেলে কি খুব বেশি সমস্যা হয়? আব্বু বেশ কিছুক্ষণ জ্ঞান দিল। ঈশান বুঝতে পারল যে আব্বু যেগুলো বলেছে সেগুলো কোনোটাই মিথ্যা না। তাছাড়া আজ বাদে কাল এরকম আবার হবে, তাই বোরখা পরে বেরোনোটাই সেফটি। কিন্তু দুজনেই বেশ ঢং করে শাড়ি পরে বেরিয়েছিল, যার জন্যই এত সব কাণ্ড ঘটল। রাতে ঈশান রাগ করে খাবার খায়নি, কারণ অন্যায় না করেই এতগুলো কথা শুনতে হলো, যার জন্য ছেলেটা রাগ করে আর খাবার টেবিলেই যায়নি। শেষে নুসরত ওর জন্য খাবার নিয়ে আসলো। তারপর নিজ হাতে খাইয়ে দিতেই মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন ঈশান ওর হাত ধরলো পিছন থেকে। মেয়েটার হাত ধরতেই ও একটু মুচকি হাসলো, বলতে লাগলো, কি হয়েছে সোনা? আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। আম্মু রাগ করে আসেনি, আর খাবারও নিয়ে আসলো না। কেমন ভালোবাসে আমায় দেখেছো? ঠিক আছে, আমি এগুলো রেখে আসি। নুসরাত প্লেটগুলো রেখে যেতেই আম্মুকে জিজ্ঞেস করলো আবার কোথায় যাচ্ছে। তখন নুসরাত বলতে লাগলো, তোমার ছেলের আবদার করেছে আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তার নাকি ঘুম আসছে না, ঘুম পাড়িয়ে দিতে হবে। নুসরাত কথাগুলো বলে রুমের দিকে গেল। আব্বু আম্মু এবার দুজনেই রুমের সামনে এসে দেখলো ঈশান নুসরাতের কোলের মধ্যে মাথা রেখে শুয়ে আছে। নুসরাত ওদের ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর হাজারটা কথা বলছে। আব্বু আম্মু যখনই চলে যাবে তখনই নুসরাত বলতে লাগলো, এরকম করে কতদিন চলবে? দুদিন বাদে আমি বিয়ে করে অন্য কোথাও চলে গেলে কে ভালোবাসবে এরকম তাকে? যখন যাবে তখন দেখা যাবে, এখনো এইসব কথা বলো না তো, ভালো লাগছে না কিছুই। চাচু তো খারাপ কিছু বলেনি, তোর ভালোর জন্যই বলেছে। সবসময় তো রাগি মোডে থাকলে হয়, একটু স্বাভাবিক থাকা লাগে। রাগ করে মারপিট করে এসব সমস্যার সমাধান করা যায় না সোনা, তুই এটা খুব ভালো করেই জানিস। ওরা তোমাকে বাজে কথা বলবে কেন? আর লামহা কোন টাইপের মেয়ে তুমি জানো না? সারা রাত এগুলোই ভাববে সে। জিজ্ঞেস করে দেখো, সেদিন যেভাবে কান্নাকাটি করছিল, তার উপর সবার সাথে তেমন করে কথা বলতে চায় না। বাবা মা মারা যাওয়ার পর থেকে মেয়েটা এই বাড়িতে আছে, নিজেকে আমাদের বোঝা মনে করে। আর সব সময় এরকম মানুষের বাজে কথা শুনতে কারই বা ভালো লাগে বলো? আব্বু কিছু একটা ভেবে আম্মুকে নিয়ে তার বড় ভাইয়ের রুমে আসলো। কী ভেবে আসলো আম্মু সেটা জানে না, তবে আম্মুকে জোর করেই আব্বু এক প্রকার নিয়ে এসেছে। চাচু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন আব্বু এসে ভিতরে প্রবেশ করতেই ভদ্রলোক উঠে বসলেন। এবার আব্বু কিছু একটা ভেবে আবদারের যেটা করলেন সেটার পর বড় ভাই চুপ করে রইল। তখন আব্বু বলতে লাগলেন, ভাইজান, আমি জানি ওদের বয়সের ডিফারেন্স 1 থেকে 1.5 বছরের, কিন্তু বয়সটা কোনো ফ্যাক্টর না। ওরা যেভাবে দুজন দুজনকে চোখে হারায়, তাতে তোমার মেয়ের বিয়েটা অন্য কোথাও দিলে দেখবে সে ভালো থাকতে পারবে না।
আমি চাই বাসার মেয়ে বাসাতেই থাকুক। আর আমি অনেক দিন ধরে ভেবেছি নুসরাতকে আমাদের ছেলের বউ করব। তাছাড়া দুজনে একসাথে বড় হয়েছি, থাকুক না দুজনে একসাথেই সারা জীবন। দেখবে ওরা অনেক ভালো থাকবে। এখন তুমি যদি মতামত দাও, আমি ঈশানের সাথে কথা বলতে পারি। নুসরাতের আম্মু, তুমি কি বলো এ বিষয়ে? আমি কি বলবো, তোমরা দুই ভাই যেটা ঠিক করবে সেটা ছেলে মেয়েদের ভালোর জন্যই করবে। তোমাদের যদি মনে হয় ওরা একসাথে ভালো থাকবে, তো আমাদের এতে কি বলার আছে? আর বিয়ে হলে বাসার মেয়ে বাসাতেই থাকবে, দুজন চোখের সামনে থাকবে, ভালো লাগবে দেখতে। এই ঘটনার দুদিন পরেই ঈশান আর নুসরাতকে বিষয়টা জানানো হলে ওরা আকাশ পরিমাণ অবাক হলো। আর লামহা মনে মনে ভাবলো যেটা ভেবেছিল সেটাই হয়েছে। ওদের দুজনের বিষয়ে বাসার মানুষজন এরকম কিছুই ভাবছে। তার মানে কি পরিবারের সবাই জানে দুজনের মাঝে কিছু আছে? কিন্তু লামহার কেন জানি নুসরাতের সাথে কথা বলে তেমনটা মনে হয়নি। অন্যদিকে নুসরাত জানার পর কিছুক্ষণ একদম স্তব্ধ হয়ে বসেছিল। ভাবতেও পারেনি আব্বু আম্মু এরকম কিছু চিন্তা করবে। অন্যদিকে ঈশান আব্বুকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আব্বু, এসব কি চাচুর মতামত নাকি তুমি প্রস্তাব রেখেছিলে? আর নুসরাত আপু জানেই গোলা ওই বজ্জাত মহিলা কি এই বিয়েতে রাজি? কী সব কথাবার্তা? 2 দিন পরে ও তোমার বউ হবে? বজ্জাত মহিলা মানে কি? আমি এইভাবেই কথা বলি। আগে কিভাবে বলেছো না বলেছো সেটা আগে চলে গিয়েছে, কিন্তু এখন থেকে এমন করে বলবে না। তোমার আব্বু বারণ করেছে, সেটা শুনবে। কিন্তু নুসরাত আপু কি এই বিয়েতে রাজি? তোমরা জিজ্ঞেস করেছো ওকে? এখানে রাজি হওয়ার কি আছে আব্বু? তোমার চাচ্চু রাজি হয়েছে তাতেই হবে। তাছাড়া চাচ্চু বলেছে, তার মানে নুসরাতও রাজি হবে। তার মানে কি নিজেদের কোনো মতামত থাকতে পারে না আমাদের? আপুর যদি অন্য কারোর সাথে রিলেশন থাকে কিংবা বলে যে এই বিয়েতে মতামত নেই, তারপরে কি জোর করে ধরে আমার সাথে বিয়ে দিবে? দেখো আব্বু, নুসরাতের যে এমন কিছু নেই সেটা আমরা খুব ভালো করেই জানি। আর থাকলে তোমার চাচি আম্মুকে সেটা অনেক আগেই বলতো। আর নেই দ্বিধায়, সেজন্য তোমার আব্বু তোমার চাচ্চুর কাছে প্রস্তাব রেখেছিল। এখন যদি তোমাদের সমস্যা হয়, তোমরা কথা বলে দেখো। আর কথা কি বলবে? নুসরাত যেখানে বারণ করেনি সেখানে তোমাকে বারণ কেন করতে হচ্ছে? তার মানে কি তোমার কি কাউকে পছন্দ আছে? কাউকে? না না, আমার কি মাথা খারাপ নাকি যে এসব ঝামেলার মধ্যে জড়াবো? তাহলে যাও নিজেদের মধ্যে কথা বলে নাও। আর এখন ভাই বোন আছো, 2 দিন পরে স্বামী স্ত্রী হবে, তখন এমনিতেই সবটা ঠিক হয়ে যাবে, দেখবে। ঈশান কি করবে এখন? ভদ্রমহিলা কি বিয়েতে রাজি হবে কি না? আর রাজি হলেও বা যাকে বোন ডেকেছে তাকে বউ ডাকবে? আর আব্বুর কথার উপর দিয়ে কথা বলার সাহসটাই ঈশানের আগাগোড়া কোনো দিনই হয়নি। ও কিছুক্ষণ চুপ করে ভেবে তারপর নুসরাতের রুমের সামনে এসে দেখলো দরজা ভেরানো। ঈশান উকি দিতেই দেখে নুসরত বেডে বসে আঙুল কামড়াচ্ছে আর লামহা কিছুটা দূরে দাঁড়িয়ে কাপড় চোপড় গোছাচ্ছে আর মাঝে মাঝে কী সব বলছে। এবার ঈশান দরজা দিয়ে মাথা ঢুকিয়ে বলতে লাগলো, আপু, আসবো আমি? ঈশানকে দেখে নুসরাত বেশ খানিকটা চমকে গেল। মেয়েটা তাড়াহুড়ো করে ওর দিকে তাকিয়ে উত্তর দিতেই ঈশান গিয়ে সঙ্গের মতো সামনে দাঁড়ালো। মেয়েটা কেমন করে যেন তাকিয়ে বলল, আমার রুমে আসতে তোকে আবার পারমিশন নিতে হচ্ছে কেন কবে থেকে? আমি তো সেটাই বুঝতে পারলাম না। না মানে আসলে কি থেকে কি করব বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলো তো, আব্বু এরকম একটা সিদ্ধান্ত নিল আর চাচু রাজি হলো, তোমার কি এই বিয়েতে মত আছে? তোর কি মতামত? আমার মতামত দিয়ে কি হবে? তুই যদি রাজি থাকিস তাহলে আমার মতামত জেনেই বা কী করবি? সবাই সবটা ঠিক করে ফেলেছে, এখন কি জোর করেই বিয়েটা ভাঙাতে পারবো? সেটা বড় কথা নয়, আগে বলো তুমি রাজি কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার কি কারোর সাথে রিলেশন আছে নাকি তোমার এই বিয়েতে কোনো মত নেই? আমার কারোর সাথে রিলেশন নেই ভাই। এর আগে আমি নিজে থেকে সব জায়গায় বিয়ে ভেঙে দিয়েছি, সেজন্যই বোধহয় চাচু এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। বাইরের কারোর সাথে বিয়ের কথা বললে বিয়ে করব না দেখে মনে হয় এরকম একটা কাজ করলো। তাহলে বিয়ে করতে কি সমস্যা তোমার? ভাই তুই গিয়ে বল না যে তুই বিয়েটা করতে চাস না। তাছাড়া আমরা ভাই বোন, দুজনকে নিয়ে এরকম কিছু ভাবা কখনোই সম্ভব? বল। পাগল তুমি? যেহেতু তোমার কারোর সাথে সম্পর্ক নেই তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়?
আমি কখনো আব্বু আম্মুর মুখের ওপর কথা বলিনি, সেখানে আজকে বলে বেয়াদবি করা হবে না বলো? নুসরত কেমন করে যেন তাকালো, তখন ঈশান একটা ডেভিল হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। তার মানে কি ছেলেটা রাজি? এবার নুসরত আঙুল কামড়াতে কামড়াতে বলল, বজ্জাত বেটা সবসময় যেটা বলতো এখন সেটা করে দেখাচ্ছে। একবার বিয়েটা হোক, তারপর তোর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। হারামি। সমস্যা কিসের? কত মানুষই তো চাচাতো ভাই বোনের সাথে বিয়ে করে। তাছাড়া ও কি খারাপ নাকি? দেখতে শুনতে ভালো, ভদ্র আর অনেক হ্যান্ডসামও। দুইজন পাশাপাশি দাঁড়ালে কেউ বলবেই না তোরা দুইজন সিনিয়র জুনিয়র। নুসরাত ভ্রু কুঁচকে লামহার দিকে তাকিয়ে তারপর কিছু একটা ভেবে মিষ্টি হাসি দিয়ে বলল, আচ্ছা দোস্ত, বিয়েটা আমার জায়গায় তুই করলে কেমন হয় বলতো? ঈশান যেহেতু ভালো, ওর সাথে যেহেতু যে কেউ থাকতে পারবে, তাহলে তোর থাকতে সমস্যা কোথায়? আমি বলি কি, তুই ওকে বিয়েটা কর। তোর কি মাথা খারাপ হয়েছে? তাছাড়া যেখানে তোর সাথে তোর চাচু বিয়ের কথা বলছে, সেখানে আমি নির্লজ্জের মতো বিয়ে করবো মানে? আর আমি এরকম কিছু ভাবতেও পারি না। তুই মজা করিস না তো। মজার কি আছে? চাচাতো বোনের জায়গায় চাচাতো বোনের বান্ধবী বিয়ে করলে এমন কি ক্ষতি? আর বিয়ে করলে ভাবতেই হবে, তখন ভালোবাসাটা না হয় বাচ্চা কাচ্চার জন্য অন্তত ভাবতে হবে। তাই বলছি কি, তুই বিয়েটা। দেখ বোন, এরকম কোনো কিছু করতে বলিস না। তোর ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে, সেই জায়গাটা আমাকে বজায় রাখতে দে। ভুলে যদি আমি এমন কিছু করি, তোর ফ্যামিলি আমাকে সারা জীবন অপরাধী ভাববে। আমি এত বড় অন্যায় কাজ করতে পারবো না, তুই এসব বলিস না। নুসরাত বসে বসে আঙুল কামড়াতে লাগলো। রাতে দুজন খাবার টেবিলে বসলো। ঈশান আর নুসরত সামনাসামনি বসেছে, কিন্তু লজ্জায় একজন আরেকজনের দিকে তাকাতে পারছে না। 2 দিন বাদেই কিনা এরা স্বামী স্ত্রী হবে। আব্বু আম্মু ওদের এরকম কাণ্ড দেখে মুচকি হাসলো। তারপর আর কি, খাওয়া শেষে বড় এক মিটিং বসলো। 1 সপ্তাহের মধ্যেই বিয়ের ডেট ফিক্সড করা হলো। পরিবারের সবার এরকম একটা কাণ্ডের জন্য ঈশান বেশ খানিকটা অবাক হলো। আর অবাক হওয়ারই কথা, এরকম একটা কাণ্ড ঘটবে ঈশান কল্পনাও করতে পারেনি। তাছাড়া এরকম হুটহাট করে বিয়েটা হচ্ছে, তারপর আবার 1 সপ্তাহের মধ্যেই বিয়ে। কি একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। ঈশান ভেবে পাচ্ছে না যে আব্বুর মাথায় এসব আজগুবি কথা কে ঢোকালো, আর কেই বা এরকম একটা বুদ্ধি দিল ওনাকে। শেষে আর কি, বিয়ের তোড়জোড় শুরু হলো। 2 দিন বাদ থেকেই আর ঈশানের সাথে বিয়ের কথা হওয়ার পর থেকেই নুসরত তেমন করে কথা বলছে না। ঈশান ভাবছে নুসরত লজ্জা পাচ্ছে, নাকি রাগের মাথায় মেয়েটা এরকম করে ওর সাথে কথা বলা বন্ধ করলো কে জানে। যাই হোক, সেদিন রাতে ঈশান নুসরতের সাথে কথা বলার জন্য আসলেই দেখলো নুসরত আর লামহা দুজনে একই বেডে শুয়ে আছে, আর দুজনে বেশ হাসাহাসি করে কথা বলছে। তার মানে কি ভদ্রমহিলা বিয়েতে রাজি? এবার ঈশান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। 2 দিন যাবৎ মেয়েটা ওর সাথে কথা বলেনি, তাতে ঈশানের মনে হয়েছে তাহলে কি ভদ্রমহিলা ওর সাথে বিয়েতে খুশি নয়। ঈশান ভেবেছিল আজকে সেটাই জিজ্ঞেস করবে, কিন্তু এসে দেখলো এরা 2 বান্ধবী এসব বিষয় নিয়ে আলোচনা করছে। নুসরাত মুচকি মুচকি হাসছিল, আর লামহা বলতে লাগলো, যে পরিমাণে দুষ্ট তোর হবু বরটা, তাতে দেখবি 2 দিন বাদেই তোদের বেবি হয়ে যাবে। কী সব কথা বলিস না? যে পরিমাণে ফাজিল, তাতে ওর সাথে এসব কথা কি করেই বা বলবো? বিয়ে হলে এগুলো বলতে হয় না, এমনিতেই হাজব্যান্ড বোঝা যায়। তাছাড়া 2 দিন বাদে সব ঠিক হয়ে যাবে। এত লজ্জা পাওয়ার কিচ্ছু নেই বান্ধবী। তোর বর কিন্তু হেপ্পি কেউ, যে কেউ দেখলেই হিংসে করবে যে এরকম একটা কিউট বর তোর পাওয়া। তার উপরে পিচ্ছি তোকে একটু বেশি ভালোবাসবে, দেখিস। সে দেখা যাবে। দেখা তো যাবেই, বাসর ঘরে সবই দেখা যাবে। আর তুই না চাইলেও তোর পিচ্ছি বরটা সবই দেখে নেবে, দেখিস। লামহার এমন ধারা কথাতে নুসরত যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। মেয়েটা কিছু বলতেও পারছিল না। ঈশান সেখান থেকে চলে আসলো। এসব দুষ্টু দুষ্টু কথা ছোটদের শুনতে হয় না। ঈশান ভাবলো বিয়েটা হচ্ছে, 2 দিন বাদে দুজনের মাঝে ভালোবাসাটাও হয়ে যাবে, আর দুজন একসাথে থাকলে এমনিতেই মায়া জন্মাবে। কিন্তু কেন জানি মনে হচ্ছে আদৌ কি নুসরত আপু এত সহজে সব কিছু মেনে নিবে? বজ্জাত মহিলা যে পরিমাণে রাগী, ওর সাথে তো দেখা যাবে সব সময় খালি ঝগড়াই লেগে যাবে। যাই হোক, 7 দিনেই তোড়জোড় শেষে বিয়ের দিনটা চলেই আসে। আর বিয়ের দিন সকাল থেকে বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভর্তি। এই 7 দিনে ঈশানের সাথে নুসরতের তেমন করে কথা হয়নি। তবে ছেলেটা বুঝতে পেরেছে যে নুসরতের বিয়েতে তেমন অমত করেনি। তবে কেন জানি মনে হয় বজ্জাত মহিলা আবার শেষ পর্যন্ত এসে গণ্ডগোল বাঁধাবে না তো।
বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি আফসোস পর করে, আর সেটা হচ্ছে যে এত সুন্দর সুন্দর মেয়েরা এতগুলো দিন কোথায় ছিল। ঈশানও তাই ভাবছিল, কারণ সকাল থেকেই যে আত্মীয় স্বজনগুলো এসেছে তাদের মধ্যে অনেকেই সুন্দর সুন্দর মেয়েরা আসছে, আর সুন্দর করে সেজেছে বলেই সুন্দর লাগছে। মেকআপ সুন্দরীর সবগুলো না হলে এত সুন্দর লাগার তো কথা না। ছেলেটা সকাল থেকেই বন্ধুদের সাথে বসে আড্ডা দিয়েছিল। দুপুর বাদে খাওয়া দাওয়া আরম্ভ হলো। তখন ঈশান ওর বন্ধুদের বলল খেয়ে নিতে। খাওয়া দাওয়া করে ওরা আবার ঈশানের কাছে আসতেই শুনতে পেল যে সব কিছুই বেশ তাড়াতাড়ি হবে। বিয়ে বিয়ে শেষে আবার সন্ধ্যাতে নাকি আবার কি একটা ফাংশন আছে বাড়িতে। গানের একটা ফাংশন করা হয়েছে, যেটার জন্য ঈশান বেশ এক্সাইটেড ছিল, কারণ ভেবেছিল যে নুসরাত আপুর সাথে নাচ করবে। কিন্তু কোথায় আর কি হলো। খাওয়া দাওয়া শুরু হতেই যখন ঈশানকে খাওয়ানো শেষ হলো, তারপর যখনই পাঞ্জাবি পরতে আরম্ভ করলো, এরই মাঝে এক বন্ধু এসে বলতে লাগলো, ঈশান শোন, তোকে কিছু বলার ছিল। হ্যাঁ, ওই শোনার জন্যই তো আছি। কি বলবি বল এখন। বলছিলাম কি, আন্টি আঙ্কেল বলছে যে নুসরাত আপুকে নাকি পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ আগে থেকে, নাকি ভদ্রমহিলাকে পাওয়া যাচ্ছে না। সবাই রুমেই দেখেছিল, তারপর ওয়াশরুমে সেই যে গেছে আর নাকি বের হচ্ছে না। যা তো, মস্কারি করিস না, আছে কোথাও একটা। তাছাড়া লামহা আপুকে গিয়ে জিজ্ঞেস করে দেখ। সেই তো বললো তার বান্ধবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, আর উনি নাকি বাইরে গিয়েছিল, কোথাও একটা ছিল। তারপর থেকেই নাকি নুসরাত আপুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো করে খুঁজে দেখ, এত বড় একটা বাড়িতে কোথাও না কোথাও আছে। খামাখা এত টেনশন করার কিছুই নেই। আমি এই মুহূর্তে কোনো টেনশন করতে চাইছি না, টেনশন ফ্রি থাকতে চাইছি। তুই বুঝতে পারছিস না, এই মুহূর্তে রিল্যাক্স মোডে থাকার মতো কোনো কারণ দেখছি না, কারণ গত আধা ঘন্টা যাবৎ নুসরাত আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলিস? তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এই মহিলা কি ফাঁসাবে নাকি? শেষ পর্যন্ত মান সম্মানের পাওয়াটা বাজাবে দেখছি। ঈশান এবার বিছানায় বসে পড়ল। নুসরাত আপুর নাম্বারে কল দিতেই বুঝতে পারল নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। এবার মনে হচ্ছে বিষয়টা সত্যি, আর ঘটনাটাও সত্যি। ঈশান নুসরাত আপুর রুমের সামনে আসতেই দেখলো আব্বু আম্মু দুজনে বেডের পাশাপাশি বসে আছে, আর কিছুটা দূরে দাঁড়িয়ে আছে চাচু আর চাচি আম্মু। সামনে দাঁড়িয়ে আছে লামহা। মেয়েটা মাথা নিচু করে আছে, অনেক ভয় পেয়ে গেছে। এবার আম্মু উঠে এসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মামুনি, সত্যি করে বলো তো, নুসরাত কোথায় গেছে? আর তুমি কি কিছু জানো? লামহা কেঁদে ফেললো আর বলতে লাগলো, বিশ্বাস করো আন্টি, আমি কিচ্ছু জানি না। আমি তো বাইরে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ও বিয়েটা করে নেবে, কিন্তু হঠাৎ করে এমন করে বাসা থেকে চলে যাবে আমি ভাবতে পারিনি। মনে করেছিলাম ও ওয়াশরুমে গেছে, তুমি আমাকে ডাকলে আমি নিজে এসেছিলাম, কিন্তু তারপরে রুমে এসে ওকে পাইনি। কোথায় গেছে, কি করছে কিছুই জানি না। আর যখন ওকে কল করেছিলাম ওর নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। বিশ্বাস করো, আমি এগুলো কিচ্ছু জানি না। আমি তো ভেবেছিলাম ও বিয়েটা ঠিক করে নেবে, কারণ কাল রাতে আমার সাথে তেমন কথা হচ্ছিল আর স্বাভাবিকভাবেই বললো। আর যদি তেমন কিছুই থাকতো তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু আজকে বিয়ের ঠিক আগ মুহূর্তে এরকম কিছু করবে আমি আমি ভাবতে পারিনি। বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু জানি না। ঠিক আছে, তোমাকে কান্নাকাটি করতে হবে না মামনি। আমরা তোমাকে দোষারোপ করছি না। আমি জানি তুমি এরকম কিছু করতে পারো না। তবে এটা ভেবে অবাক লাগছে, মেয়েটা বিয়েতে রাজি হলো, তাহলে এখন কোথায় গেল? ওর যদি কারোর সাথে সম্পর্ক নাই থাকে, তাহলে বাসা থেকে কেন গেল? যাক, ও যার নামে চলে যাক। ওর মতো মেয়ে আমার দরকার নেই। ও বিয়ের দিন এসে বিয়ে করবে না দেখে পালিয়ে গেল। ওর যদি বিয়ে না করার হতো আগেই বলে দিতে পারতো। আমরা কি জোর করে ওকে বিয়েটা দিচ্ছিলাম? ওকে বলা হয়েছিল, আমাদের মতামত জানানো হয়েছিল, ওর ভালো লাগলে করতো, না লাগলে না করতো। এবার ঈশান ওদের রুমে আসলো, কারণ লামহা আর নুসরাত একই রুমে থাকতো। রুমের সামনে এসে দেখলো রুমের দরজা খোলা। ঈশান ভিতরে গিয়ে খুঁজতে লাগলো কোথাও কোনো চিঠি রেখে গেছে কিনা, কিন্তু না, কিছুই নেই। এবার ব্যালকানিতে আসলো, ভাবলো কোথা দিয়ে কিভাবে পালালো। বাসার সদর দরজা দিয়ে পালালে তো সবাই দেখতে পাবে। পিছনের দরজাটা অনেক দিন থেকেই বন্ধ, সেটা তো খোলা দেখলো না। ঈশান ব্যালকানিতে আসলো, এসে দেখলো ব্যালকানির এক সাইডে একটা লাল কাপড় বাঁধা। ঈশান কাপড়টা টেনে উপরের দিকে আনতেই বুঝতে পারলো ভদ্রমহিলা এই কাপড়টা বেঁধেই তারপর ঝুলে ঝুলে এখান থেকে নেমেছে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল,
যদি লাইফে কেউ নাই থাকতো তাহলে বিয়ে করার জন্য রাজি কেন হয়েছিল আমি সেটাই বুঝতে পারছি না। ঈশান এসে আব্বু আম্মুকে সবটা জানালো। তারপর খেয়াল করলো লামহা মন খারাপ করে আছে। ঈশানের আব্বু আম্মু ওকে জোর করে সেখান থেকে নিয়ে গেলে এবার চাচু এসে লামহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, মামুনি, আমি আজকে তোমার কাছে কিছু একটা আবদার করব, তুমি কি আমার কথাটা রাখবে মা? লামহা খানিকটা অবাক হলে এবার মেয়েটা কিছু একটা ভেবে বলতে লাগলো, বিশ্বাস করেন আঙ্কেল, আমি কিছু জানি না। আমি যদি জানতাম তাহলে আগেই আপনাদের বলে দিতাম। এতদিন ধরে আপনারা আমাকে হেল্প করেছেন, খাইয়ে পড়িয়ে এখানে রেখেছেন। আপনাদের সাথে আমি কি করে এমন একটা গাদ্দারি করি? প্লিজ আমাকে ভুল বুঝবেন না। কিছু জানতাম না, যদি জানতাম সবাইকে আগেই সবটা বলে দিতাম। ঈশান আব্বু আম্মুর সাথে রুমে আসলো। আব্বু আম্মু অনেকক্ষণ যাবৎ কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। কি বলতে চাইছে ঈশানও ভেবে পাচ্ছে না। এবার ঈশান নিজে থেকে বলতে লাগলো, তোমাদের যদি কিছু বলার থাকে তো বলতে পারো, এত ভনিতা করার আমি কিছু দেখছি না। এখন এই মুহূর্তে বিয়েটা হচ্ছে না, মান সম্মান তো 12টা বাজলোই। এই জন্য আমি আব্বুকে সেদিন বলেছিলাম যে নুসরাত আপু বিয়েতে রাজি কিনা তোমরা সেটা আগে জানার চেষ্টা করো, কিন্তু তুমি কি বলেছিলে চাচু যেটা বলবে সেটাই হবে। তো কই কি হলো? যাই হোক, আমার কি আমি বিয়েটা না করলেও আমার কি হবে? আমি অন্য জায়গায় বিয়ে করতে পারবো, কিন্তু পুরো বাড়ির মান সম্মান তোমাদের এমন খামখেয়ালির জন্য নষ্ট হলো। এবার কি করবে তোমরা? আব্বু আম্মু কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে ঈশানকে অনেক বোঝানোর চেষ্টা করলেও শেষে উপায় অন্তর না পেয়ে বিয়ের পিড়িতে তো বসতেই হলো। কিন্তু দিন শেষে বিয়ে হলো সেটা চাচাতো বোনের সাথে নয়, চাচাতো বোনের বান্ধবীর সাথে। এরকম একটা ঘটনা আদৌ আজকে ঘটবে ঈশান সেটা ভাবতে পারেনি। ঈশান ওই মেয়েটাকে নিয়ে কোনো স্বপ্নও দেখেনি। তাহলে আজকে বিয়ের দিন এসে আবার আরেকজনকে বিয়ে করতে হবে, সেটা তো আরেক বিস্ময়কর ব্যাপার হলো। ঈশান কিছুক্ষণ তবদা খেয়ে বসেছিল যখন আব্বু আম্মু বলেছিল যে লামহাকে বিয়ে করতে, কারণ চাচু নাকি এরকম বিষয়টা ভেবেছে, কারণ মান সম্মান তো বাঁচাতে হবে। কিন্তু এরকম করে মেয়েটা বিয়েতে রাজি হবে সেটা ঈশান ভাবেনি। ঈশান বিশ্বাস করছিল না দেখে লামহাকে নিজেই মুখে বলেছিল চাচু যে ওর বিয়ে করতে রাজি আছে, কারণ চাচুকে লামহা বাবার মতো সম্মান করে। আর এতদিন যাব যার কাছে আছে তাদের খাচ্ছে, তাদের পড়ছে, তাদের একটা আবদারও রাখতে পারবে না, তাহলে অকৃতজ্ঞের মতো মনে হবে নিজেকে। এরকম কথা শোনার পর ঈশান কিছুক্ষণ চুপ করেছিল। তারপর চ্যাংদোলা করে ঈশানকে বিয়ের স্টেজে নিয়ে আসলো। বন্ধুরা বলল যেটা হয় উপরওয়ালা ভালোর জন্যই করে। ঈশান কি করবে ভেবে পাচ্ছিল না। শেষে উপায়ান্তর না পেয়ে আব্বু আম্মুর সম্মান বাঁচানোর জন্য এক পর্যায়ে বিয়ে করতে হলো লামহা আপুকে, যাকে এতদিন আপু বলে ডেকেছে। চাচাতো বোনের বান্ধবী বলে জেনেছে সেই মেয়েটাকে আজ বিয়ে করতে হলো। আচ্ছা, মেয়েটা কি মন থেকে রাজি হয়েছে? না হলে এরকমটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। এরকম হুটহাট করে একজনের সাথে বিয়ে হওয়ার কথা, আর করতে হলো আরেকজনকে। সকল জল্পনা কল্পনা কাটিয়ে দিয়ে শেষে আম্মুর সাথে কিছুক্ষণ বসে রইল। আম্মু বুঝতে পারলো ছেলের মনের অবস্থা। তাহলে কি ছেলে নুসরাতকে ভালোবাসতো? বিষয়টা জিজ্ঞেস করতেই এবার ঈশান বলতে লাগলো, তোমাদের মেয়েকে যদি আমি ভালোবাসতাম সেটা অনেক আগেই জানতে পারতে। আমি শুধু এইটুকুই ভাবছি, ওর যদি বিয়ে না করেই হতো তাহলে আমাকে অন্তত বলতে পারতো, আমি হাতে পায়ে ধরে বিয়েটা আটকে দিতাম। বিয়ের দিন এসে এরকম একটা নাটক করার কী দরকার ছিল? এখন এই মেয়েটা কি করে মানিয়ে নেবে আমার সাথে? সবচেয়ে বড় কথা, একজনকে বিয়ে করতে এসে আরেকজনকে বিয়ে করলে বিষয়টা কীরকম হয় একটাবার ভাবতে পারছো তোমরা? দেখো আব্বু, যেটা হবার হয়ে গেছে। এখন এরকম মন খারাপ করে লাভ নেই। আর মেয়েটার সাথে রাগারাগি করো না। আর ওর এই বাসার মানুষগুলো আমরা ছাড়া আর কেই বা আছে? ওকে যখন তোমার চাচু বিয়ের কথা বলল, মেয়েটা কেটে ফেলেছিল। বলেছিল ওনাদের ছেলের বউ হয়ে এত বড় নেমক হারামি ও করতে চায় না। কারণ লামহা ভেবেছিল আমরা ভাবছি ওর কারণেই নুসরাত পালিয়ে গেছে, কিন্তু যে যাওয়ার সে নিজের মতো করে চলে গেছে। তোমার চাচু যে পরিমাণে রেগে আছে, এত দিন ধরে বিয়ে করবে বলে বিয়েতে রাজি হয়ে শেষে কিনা পালিয়ে গেল, এটা তো রাগ করারই কথা, বলো? যাই হোক শায়লা, এত কথা আর বলো না। ওর যদি ভালো লাগে সংসার করবে, না হলে আমি আর কি বলবো বলো? আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বাপ।
বাবা হিসেবে তোমার জীবনের সিদ্ধান্ত নিয়ে আমি অন্যায় করেছি। না হলে নিজের ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিতেই বা চাইবো কেন? আর মেয়েটাই বা এরকম একটা কাণ্ড ঘটাবে কেন? আব্বু, এতে অন্যায়ের কি আছে? আমি সেটাই বুঝতে পারলাম না। এরকম একটা কাণ্ড ঘটলো, সেজন্যই বলছি ঠিক আছে, আমি আর তোমাদের কিছু বলবো না। কিন্তু এই মেয়েটা যদি দিন শেষে আমার সাথে খুশি না হয়, আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। ও যখন বলবে আমার সাথে থাকতে চায় না, তখন কি বলবে তোমরা? লামহা অনেক ভালো একটা মেয়ে, ও কখনো এ কথা বলবে না। তাছাড়া তোমার চাচু ভেবেছে যে বাড়ির মেয়ে বাড়িতেই থাক। এতদিন ধরে মেয়েটা আমাদের সাথে থেকে মায়া জন্মে গেছে। ওকে বাইরে পাঠালেও অনেক কষ্ট হতো আমাদের। সবচেয়ে বড় কথা যে ওকে এনেছে সেই ওকে রেখে চলে গেছে। তাহলে ওর অত একটা ব্যবস্থা করার দরকার পড়তো আজ বাদে কাল। সকল জল্পনা কল্পনা কাটিয়ে ঈশান কথা বলা শেষে রুমে আসলো। দরজাটা ভেড়ানো ছিল। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখলো যে শাড়ি আর গয়নাগুলো নুসরতাপুর জন্য কেনা হয়েছিল সেগুলো লামহা পরে বসে আছে। মেয়েটা বড় একটা ঘোমটা দিয়েছে, বউ সাজে বসে আছে। ওকে ঠিক কেমন লাগছে ঈশান জানে না। তারপরও এসে মেয়েটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। লামহা হঠাৎই ঈশানের উপস্থিতি টের পেয়ে ফুপিয়ে কেঁদে উঠতে লাগলো। মেয়েটার এরকম কর্মকাণ্ডে এবার ঈশান বলল, সে কি আপু, তুমি কাঁদছো কেন? তোমার এরকম কান্নার কারণ আমি তো বুঝতে পারছি না। নাকি তোমার বান্ধবীর মতো তোমারও অন্য কাউকে পছন্দ আছে, সেজন্য আমাকে বিয়েটা করতে চাইছিলে না, কিন্তু দায়ে পড়ে চাচুর কথা রাখতে? আমি তোমার জীবনটা নষ্ট করে ফেললাম ঈশান। আমার জন্য তোমাকে এরকম একটা বিপদে পড়তে হলো। আজকে যদি আমি এই বাড়িতে না থাকতাম, তাহলে তোমারও আমাকে বিয়েটা আর করতে হতো না। এইসব ফালতু কথা বলো না আপু। দেখো, বিয়েটা তোমাকে না করতে হলেও অন্য কাউকে করতেই হতো, কারণ আব্বু আর চাচুর সম্মানের বিষয়। তুমি জানো না, জোর করে ধরে হলো সম্মান বাঁচানোর জন্য কোনো পাগল ছাগল মেয়ের সাথে আমাকে বিয়েটা দিত। আর তার থেকে ভালো একটা মেয়ের সাথে হয়েছে, সেটাই ভালো হয়নি বলো? আর তোমার বান্ধবী মনে কী চলছে সেটাও বুঝতে পারলাম আজকে। লামহা অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। মেয়েটা মাথার উপর থেকে ঘোমটা ফেলল। ঈশান খেয়াল করলো চেহারাটা পুরো লাল হয়ে আছে মেয়েটার। এত কান্নাকাটি কেন করেছে? ঈশান এবার ধপ করে ওর সামনে বসলো। তারপর হুটহাট করেই মেয়েটার চোখের পানি মুছিয়ে দিতে গিয়ে আবারও বলতে আরম্ভ করলো, না মানে আসলে আগের বিষয়টা অন্যরকম ছিল, আর এখনকারটা আরেক রকম। তাই বলছি কি, তোমার কাদার মতো কিছু হয়নি। অবশ্য কাঁদবে নাই বা কেন? আমার মতো একটা বজ্জা ছেলেকে তোমার বিয়ে করতে হলো, এটাই বা কম দুঃখের কি? কি বলছো ঈশান এগুলো? আমি ওটা তোমার যোগ্য না। আমার মতো একটা এতিম মেয়েকে তুমি দিন শেষে বিয়ে করতে হলো তোমার। এই কথা যদি আরেকবার বলো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমার হাজব্যান্ড হিসেবে বলছি, আর কখনো এই কথা বলবে না। ঈশান কথাগুলো বলেই পাপড়িটা খুলে টি টেবিলের উপর রেখে তারপর ফ্রেশ হয়ে আসলো। মেয়েটার সামনে বসতেই ও চোখ জোড়া মুছে নিয়ে বলতে লাগলো, তুমি টেনশন করো না ঈশান। তুমি এক কাজ করো, কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর না হয় ডিভোর্স। যেখানে ছেলেরা এসব কথা বলে, সেখানে তুমি কেন বলছো? পাগলের মতো এসব কি কি কথা বলছো? আমি তোমাকে কখনো বলেছি তুমি আমার লাইফটা নষ্ট করেছো? আবুর সাথে কি আমার সম্পর্ক ছিল যে সে পালিয়ে গেছে দেখে আমি কষ্ট পাচ্ছি? দেখো, তার সাথে দুদিন পরে হলেও মানিয়ে নিতে হতো। তাই তোমার সাথে না হয় সেটাই নেব, কিন্তু একটু সময় লাগবে। তারপরও আমার কি আছে? আমি এতিম, আমার কেউ নেই। আমি তোমাদের বাড়িতে আশ্রিতা, তারপরে আমার থেকে তুমি কিছুই পাবে না। মানুষ কি বিয়েটা লাভের আশায় করে, নাকি বইয়ের বাসা থেকে কিছু পাওয়ার জন্যই বিয়েটা করে সবসময়? লামহা কাঁদতে লাগলো। তখন ঈশান একটা ধমক দিতেই মেয়েটা হক চুকিয়ে গেল। ঈশান দু হাতে লামহাকে চোখের পানি মুছিয়ে দিতে গিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমার যদি থাকতে না ইচ্ছা করে তুমি চাচ্ছু আর আব্বুকে বলে দিও তুমি আমার সাথে থাকতে পারবে না। তারপরে এসব কথা যেন আর না শুনি। ঈশান আমি... চুপ! এত যদি সন্দেহ হয় তাহলে দেখো তোমার বান্ধবী কি লিখেছে। ঈশান এবার ফোনটা বের করে লামহার সামনে দিতেই মেয়েটা খেয়াল করলো স্ক্রিনে একটা মেসেজ জলজল করছে। বড় এক মেসেজ এসেছে। কিছু অংশ এরকম ছিল, ঈশান, আমি চাইনি আমার সাথে তোর বিয়েটা হোক, কারণ আমি তোকে ছোট থেকে ছোট ভাই ছাড়া অন্য কিছু ভাবি না। আমি কাল অবধি ভেবেছিলাম আমার সাথে বিয়ে হলে পরবর্তীতে আমি মানিয়ে নিতে পারবো, কিন্তু দিন শেষে আমি ভেবেছি তোর সাথে আমার বিয়েটা হলে আমি বাসাতে থাকতে পারবো। কিন্তু তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া তুই দেখিসনি।
আর সবচেয়ে বড় কথা, আমি কাল রাত খুব ভেবেছি আর ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমার জায়গাটা আমার বান্ধবীকে দেওয়ার খুব প্রয়োজন। কারণ ওর একটা পরিবার নেই, এত কিছু হারানোর পর আমাদের পরিবারে এসে আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল। আর আবার দিন শেষে আরেকটা নতুন পরিবারে গিয়ে সেখানে ও কী করে মানিয়ে নেবে? সেখানকার মানুষগুলো যদি আমাদের বাসার মানুষগুলোর মতো ওকে মেনে না নিতে পারে, কি করে ভালো থাকবে ও সারা জীবন কি ও কষ্ট থাকবে? সেজন্য আমি ভাবছিলাম ওর বিয়েটা তোর সাথেই হোক। আমি ভাবছিলাম কিছুদিন পরে এসব কথা আব্বু আর চাচুকে বলবো, কিন্তু তার মাঝখানে চাচু এরকম একটা সিদ্ধান্ত নিল। আর হুটহাট করে আমি ওকে বললেও ও রাজি হয়নি। ও ভেবেছিল আমি মজা করেছি, তারপর মনে হলো যে ওর বিয়েটা তোর সাথে হলে তোরা দুজন খুব ভালো থাকবি, আর ও আমাদের পরিবারের মানুষগুলোকে যেরকম পর ভাবে তার থেকে বেশি আপন হয়ে যাবে, আর একসাথে ভালো থাকবি তোরা। আমার বান্ধবীরা কখনো কষ্ট দিস না। আমি বেশি দূরে নয়, তবে আছি কোথাও একটা। কিছুদিন পর আসবো, যেদিন জানতে পারবো তোদের একটা বেবি আসবে, সেদিন ঠিক ফিরে আসবো, দেখিস। ঈশানের দিকে লামহা ফোনটা এগিয়ে দিল, তারপর চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, এসব নুসরাত লিখেছে ঈশান? ওই রকম একটা কাজ করতে পারলো? কেন, তোমার কি খুব আফসোস হচ্ছে আমাকে বিয়ে করার পর থেকে? আজব ক্যারেক্টার তো। আমি যেখানে বলছি না তোমাকে ডিভোর্স দেব, তুমি সেখানে বারবার এইসব কথা কেন বলছো? না মানে আসলে তোমার বয়ফ্রেন্ড আছে? কারোর সাথে রিলেশনে আছো? না তো, আমি ওগুলো নিয়ে ভাববো কেন? আমার কি আছে যে? তোমার কোনো কিছু থাকার প্রয়োজন নেই, আমাদের যা আছে তাতেই হবে। আর সবচেয়ে বড় কথা, তোমার আমাকে দেওয়ার জন্য আকাশ পরিমাণ ভালোবাসা আছে। যেহেতু বয়ফ্রেন্ড ছিল না, তাহলে স্বামী কি ভালোবাসবে নাকি আমাকে মেনে নিতে সমস্যা হবে? লামহা কেমন অসহায়ভাবে তাকিয়ে রইল। তখন ঈশান ওর সামনে আরেকটু এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে, তারপর মেয়েটার মুখের দুপাশে হাত রেখে কপালে চুমু দিতেই মেয়েটা কেমন লজ্জায় কুঁকড়ে গেল। লামহা ভাবতেও পারেনি ঈশান আজকে বিয়ের পরেই হঠাৎই এরকম করে ওকে স্পর্শ করবে। এবার ঈশান একটু মুচকি হেসে বলতে লাগলো, আচ্ছা শোনো, আমার না বিয়ের পর থেকে কেমন কেমন লাগছে। তোমায় আপু বলে ডেকেছি, আর আজকে দেখো একটু আগেও ডেকেছি। তুমি কি মানে নিতে পারবে আমার সাথে? তুমি চাইলে আমি চেষ্টা করতে পারি। চেষ্টা করবে মানে? তোমার বান্ধবী এত বড় একটা দায়িত্ব আমার কাছে দিয়ে গেল, আর তুমি চেষ্টা করবে বলছো? আমাকে ভালোবাসতেই হবে। আমি এত কিছু জানি না। আমি ভেবেছিলাম আমার বউ আমাকে অনেক ভালোবাসবে, আর তুমি যদি না বাসো তাহলে আমি আপুকে ফোন করে বলবো তার বান্ধবী আমাকে মেনে নিতে চাইছে না। লামহা চোখ জোড়া মুছে নিল। ঈশান হঠাৎ মেয়েটার কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর ওর একটা হাত নিয়ে নিজের মাথার উপর রাখলো আর বলতে লাগলো, ভালো কাউকে বাসিনি, তবে বউ যদি চায় তাকে অনেক ভালোবাসতে পারি। যদি সে তার জুনিয়র বরের কাছে থাকতে লজ্জা না পায়, তাহলে আমার সমস্যা নেই। ঈশানের এরকম কথাতে লামহা চুপ করে রইল। তখন ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই লামহা নিজে থেকেই ছেলেটার মাথায় হাত বোলাতে আরম্ভ করলো। কখন যে ছেলেটা ওর কোমর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে সেটা লামহা বুঝতেই পারেনি। তারপর একটা সময় ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে বালিশে শুয়ে দিয়ে ওর পাশেই শুয়ে পড়ল। লামহা ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। প্রতি গল্পের মতো এই গল্পেও পরদিন সকালে ঘুম ভাঙল দুজনকে জড়িয়ে ধরা অবস্থাতে। লামহা ভাবতে পারেনি ঈশান এত সহজে ওকে মেনে নেবে কিংবা ওর সাথে মানিয়ে নেওয়ার কথা বলবে। লামহা ভেবেছিল যে নুসরাতের প্রতি ও দুর্বলতা আছে, কিন্তু এরকম কথা শোনার পর সেটা মনে হলো না। মেয়েটা যখন দেখলো ঈশান ওর বুকের মধ্যে, তখন বেশ খানিকটা লজ্জা পেয়ে ওকে জোর করে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে গেল। ঈশানও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলো, দেখলো ভদ্রমহিলা শাড়ি পরতে পারছে না। তখন ঈশান ওকে বলার মতো সাহসও পাচ্ছে না, কারণ মেয়েটা লজ্জা পাচ্ছিল। তারপরও ঈশান এগিয়ে এসে নিজেই শাড়ির কুচিটা নিয়ে ওর সামনে বসে ঠিক করতে লাগলো। ঈশানের নজরটা বারবার লামহার নাভির দিকে নজর যাচ্ছে, কারণ ওর সামনে যতক্ষণ হাঁটু গেড়ে বসেছে ততবারই শাড়ির কুচিটা ঠিক করতে গিয়ে মেয়েটার নাভির দিকে নজর যাচ্ছে। এই শাড়িটাতে একদম মেয়েটার গায়ের সাথে যেন মানিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে বউটাকে। ঈশান শুধু সেটার মনে কল্পনা করছে সে বউ হলো, তবে সিনিয়রই হলো, কিন্তু সেটা সিনিয়র চাচাতো বোনের বান্ধবী হলো। তবে যাই হোক, বউটা সুন্দর আছে, দেখতে শুনতেও ভালো, আর তার উপর ওই বজ্জাত মহিলার মতো এত রাগ চটা বা খচ্চর নয়। সব সময় কথায় কথায় ওর উপর রাগ দেখাবে না। আর
একে যা বলবে সেটাই শুনবে, কারণ লামহা বাসায় আসার পর থেকে দেখেছে ভদ্রমহিলা একদম শান্ত স্বভাবের। কেন এরকম সেটা হয়তো জানে, তবে ওর এরকম স্বভাব ঈশানের মোটামুটি ভালোই লাগে। তার উপর এখন যখন বউ হয়েছে তাহলে মানিয়ে নিতেই বা সমস্যা কোথায়। লামহা ভেবেছিল ঈশান হয়তো শাড়ি পরাতে গিয়ে দুষ্টুমি করবে, কিন্তু সেটা করলো না। শাড়ির কুচিটা ঠিক করা হয়ে গেলে মেয়েটার হাতে দিল। মেয়েটা নিজেই গুজে নিতেই এবার ঈশান ওর মুখের সামনে মুখটা আনলো। লামহা কিছুটা লজ্জা পেল আর সাথে সাথে মাথা নিচু করে নিল। ঈশান মেয়েটার মুখের পাশে হাত রাখতেই ও খানিকটা ভয় পেয়ে গেল। ঈশান ওর মুখের সামনে মুখটা এনে কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর একটা মুচকি হাসি দিতেই বুঝতে পারল লামহা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটা চোখ জোড়া বন্ধ করে রেখেছে, হয়তো ভেবেছে ঈশান ওকে কোনো আদরে স্পর্শ দিবে, কিন্তু ঈশান সেটা না করে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে লাগলো, শোনাবো, তোমার ওই নাভির পাশে কালো তিলটা আমার কাছে এত বেশি মাতাল করা লাগছিল, ইচ্ছে করছিল তোমার অনুমতি ছাড়াই ওইখানে আদর করে দেয়, কিন্তু বউকে লজ্জায় ফেলতে চাইনি। যাকে মাত্র পেয়েছি তাকে এরকমভাবে স্পর্শ করতে কেমন যেন ভয় লাগছে, যদি সে উল্টাপাল্টা কিছু ভাবে। লামহাকে এরকম একটা কথা বলে যেন নিজেই হতবাক হলো ঈশান, কারণ ও এত দুষ্টু কথা বলতে পারে সেটা নিজেও জানতো না। লামহা যখন চোখ বড় বড় করে ওর দিকে তাকালো তখন ঈশান নিজেই খানিকটা বিব্রত হলো। মেয়েটা লজ্জা পেয়ে দৌড়ে ব্যালকানিতে গেল। ঈশান কিছুক্ষণ বাদে ওকে ডেকে তারপর নিচে গিয়ে খাবার খেলো। আব্বু আম্মু অনেক কথাই বলল, তাদের ছেলেও সেটা ভালোভাবেই শুনলো। রিসেপশনের অনুষ্ঠানটাও বেশ ভালোভাবেই শেষ হলো। ঈশান নুসরত আপুর বিষয়টা সবাইকে জানানোর কথা ভাবলে তখন মনে হতে লাগলো এই মুহূর্তে এসব কথা যদি চাচু আর চাচি আম্মুকে জানায় তাহলে ভাববে লামহার জন্যই নুসরত এরকম করেছে, সবাই মেয়েটাকে দোষ দিবে। তাই ঈশান আর বিষয়টা জানালো না, আর ভেবেছে যে যে করেছে সে এসেই জানাবে। রিসেপশনের অনুষ্ঠানটা শেষ হলে সন্ধ্যার মুখে রুমে এসে খেয়াল করলো লামহা আশেপাশে কোথাও নেই। এবার ঈশান নতুন বউটাকে ডাকতে আরম্ভ করলো। ছেলেটা যখন বউ বউ বলে ডাকছিল তখন ওর এমন ডাক শুনে লামহার বুকের ভিতরটা ধুকপুক করছিল। লামহা কথাই বলতে পারছিল না লজ্জায়। তারপর মনে হলো উত্তরটা অন্তত দিতে পারে। মেয়েটা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি, আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। ঈশান একটা ডেভিল হাসি দিয়ে ভাবলো বউয়ের সাথে একটু দুষ্টুমি করা যাক। ছেলেটা ব্যালকানিতে এসে ওর পাশে দাঁড়ালো। একদম কাছে ঘেঁষে দাঁড়াতেই কেমন যেন লাগছিল লামহার। ও খানিকটা বিব্রত বোধ করলেও বুঝতে দিল না, কারণ হাজবেন্ডের কাছে আসতেই পারে, তাই চুপ করে রইল। ঈশান ওর কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, তবে বউ কি আমার কাছে আসতে লজ্জা পাচ্ছে? আগে তো এত লজ্জা পেত না সে। লামহা লজ্জায় একদম কুঁকড়ে গেল। ঈশান আবার ওর কানের কাছে মুখ নিয়ে আলতো করে বলল, বউ যদি রাগ না করে তাহলে তাকে একটু জড়িয়ে ধরতে চাই, খুব ইচ্ছে করছে। কাল রাতে ইচ্ছে করেও জড়িয়ে ধরতে পারিনি, অবশ্য ঘুমের করে জড়িয়ে ধরেছিলাম, তাতে কি বউ রাগ করেছে? লামা মিনিট পাঁচেক চুপ করে থেকে মাথা নেড়ে না সুযোগ উত্তর দিতেই ঈশানকে আর পাইকে ও তাড়াহুড়ো করে বউয়ের শাড়ির নিচ দিয়ে পেটের উপর দুহাত রেখে তারপর ঘাড়ে নাক ডোবালো। ঈশানের এমন কাজে লামা খানিকটা কেঁপে উঠল। মেয়েটা একটা নিঃশ্বাস ফেলে তারপর দুহাতে রেলিংটা খামচে ধরে দাঁড়িয়ে রইল। ঈশান লামহার ঘাড়ের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। মেয়েটা কেমন হাঁসফাঁস করছে। ঈশান ওর গলায় আর ঘাড়ে কয়েকটি চুমু খেয়ে নিয়ে বলতে লাগলো, এরকম একটা সুন্দরী বউ থাকলে কি করে দূরে থাকবো? আর আপু গিয়ে তো হয়তো ভালোই করেছে, না হলে ওই বজ্জাত মহিলাকে বিয়ে করলে জীবনটা শেষ করে ফেলতো আমার। ওকেই তো বিয়ে করার জন্য রাজি হয়েছিলে। কি করব, আব্বু আমার কথাতে বিয়ে করতে চেয়েছিলাম, তাই ওরা যা বলেছিল সেটাই শুনেছিলাম। কিন্তু কে জানতো যার সাথে বিয়ে হবে সে এইরকম সিদ্ধান্ত নেবে? কেন, তোমার কি আফসোস হচ্ছে অন্যর বরটা তোমার হলো ভেবেই? লামা মাথা নেড়ে না সুযোগ উত্তর দিতেই ঈশান ওর পেটের উপর একটু স্লাইড করলো। সাথে সাথে মেয়েটা ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ঈশান মেয়েটার কানের লতিতে কয়েকটা চুমু খেয়ে তারপর ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দিল। সাথে সাথে মেয়েটা ঈশানের হাতের উপর দুহাত রেখে শক্ত করে ধরে বলতে লাগলো, আমার না কেমন কেমন লাগছে। কেন, বউয়ের কি খুব বেশি অস্বস্তি লাগছে?
লামহা একটু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে আবার না সূচক উত্তর দিতেই ঈশান ওকে ছেড়ে দিল। ঈশান ছেড়ে দিতেই লামহা ঝড়ের গতিতে ছেলেটার দিকে ফিরল। ভাবছেন রাগ করলো কি না। ঈশান ছেড়ে দিতেই লামহা ওর একটা হাত ধরে ফেলল, তারপর হাতটা দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, বিশ্বাস করো, আমি খারাপ লাগার কথা বলিনি। আমি বলেছি কীরকম যেন লাগছে, এরকমটা আগে কখনো। ঈশান অন্য হাতটা লাম্বার মুখের পাশে রাখতেই মেয়েটা চোখ বন্ধ করে নিল। ঈশান ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, জুনিয়র বরের কথাতে বউ লজ্জা পাচ্ছে কেন? আমি তো ভাবলাম তোমার অসুস্থি লাগছে, এই প্রথমবার, তাই ছেড়ে দিলাম। কিন্তু ছাড়তে হবে না, যেভাবে জড়িয়ে ধরেছিলে ওভাবেই ধরে রাখো, সারা জীবন ধরে রাখবে, কোথাও যাবে না আমাকে ছেড়ে। ঈশান, হঠাৎ কি হলো বউয়ের যে কিনা বিয়ে করবে না, কাল ডিভোর্স চাইছিল, আর আজকে আবার এরকম কথা বলছে? ঘটনা কি কি হলো বলো তো? লামহা এবার ঈশানের গলাটা দু হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, এরকম একটা মানুষের বউ হওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। ঈশান, আমি তোমাকে কাছ থেকে যতবার দেখেছি ততই অবাক হয়েছি। যখন তুমি আমাকে সেভ করতে, তখন আমাকে আমার মতো মনে হতো যে যে মেয়ে তোমার বউ হবে না সে খুব লাকি হবে, কিন্তু সেই লাকি মেয়েটা যে আমি, সেই ভাবতে পারিনি। আমি সত্যি খুব লাকি তোমাকে পেয়ে। আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ। বউকে তাহলে আমাকে ভালোবাসতে শুরু করলো? একটু একটু চেষ্টা করছি। কেন, ভালোবাসতে কি খুব বেশি অসুবিধা আছে? না, একটু একটু বাঁচলে তো হবে না বউ, আমার পুরোটাই চাই, পুরো লামহাটাকেই যে আমার চাই। আমি চেষ্টা করব। চেষ্টা না হয় করবে, কিন্তু কালকে না হওয়া বাসরটা কি আজকে আমরা করতে পারি? বউ যেহেতু রাজি, তাহলে আর দেরি করে লাভ কি বলো? নাকি তাতে তোমার মনে হবে যে আমি শুধু বিয়ে করেছি এই জন্য? ঈশানের কথা বলাটা লামহা বন্ধ করে দিল, কারণ ওর গোলাপি ঠোঁট জোড়া দিয়ে ঈশানের ঠোঁটের সাথে ঠোঁট মেলালো। সাথে সাথে ছেলেটা স্তব্ধ হয়ে গেল। কিছুটা সময় যেতেই ঈশান মেয়েটার কোমরে দুহাত জড়িয়ে ধরতেই লামহা একদম ঈশানের শরীরের সাথে লেপ্টে গেল। ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটার ওই নরম ঠোঁটের স্বাদ নেওয়ার পর ওকে ছেড়ে দিল। লামহা লজ্জায় একদম ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। ছেলেটা ভাবতেও পারেনি যে বউ এত সহজে ওকে কাছে আসতে দিবে। ভেবেছিল যে সময় লাগবে লামহার, এর থেকে জুনিয়র বলে ঈশানের অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে, কিন্তু মেয়েটা যে ওকে এত সহজে মেনে নেবে সেটা ঈশান কল্পনাও করেনি। মিনিট 2 পর মেয়েটা যখন শান্ত হলো, তখন ঈশান ও চুলের ভাঁজে অনেকগুলো চুমু খেলো। তারপর আবার ছাড়িয়ে নিয়ে ঠোঁটে মিনিট 2 চুমু খেতেই বুঝতে পারলো মেয়েটার বুকের ওঠা নামাটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ঈশান ওকে ছেড়ে দিল, তারপর গলায় আর ঘাড়ে অবাধ্য ঠোঁটে স্পর্শ দিতেই মেয়েটা যেন একদম উন্মাদ হলো। ঈশানের চুলগুলো খুব শক্ত করে খামচে ধরতেই ঈশান বুঝতে পারল ওরা ব্যালকানিতে আছে। তাছাড়া সারা বাড়িতে আলো জ্বলছে। এই মুহূর্তে এখানে রোম্যান্স করলে কেউ দেখে ফেললে আর তাতে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। ভাববে কেমন নির্লজ্জ বেহায়া জামাই বউ, লোকজন দেখার ভয় ডর নেই। ঈশান মুচকি হাসলো, তারপর মেয়েটাকে পাজাকোলা করে তুলতেই ও লজ্জায় ঈশানের বুকে মুখ লুকিয়ে গলাটা জড়িয়ে ধরল। মেয়েটাকে নিয়ে রুমে আসতেই লামহা লাইটটা অফ করে দিতে বলল। ঈশান লাইট অফ করে দিয়ে বউকে নিয়ে বেডে চলে আসলো। আর তারপর শুরু হবে সন্ধ্যাবেলাতেই ভালোবাসার এক ঝড়ের রাত, যে ঝড়ে শুধু দুজনের ভালোবাসাটাই বিচরণ করবে আর বয়ে বেড়াবে মিষ্টি এক অনুভূতি, আর পুরো রুম জুড়ে বিচরণ করবে দুষ্টু মিষ্টি কিছু খুনসুটির শব্দ। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।